পাঠচক্র, এটা কিন্তু গঠনিক প্রক্রিয়া। আমরা অনেক সময় যেহেতু রাজনীতি সম্পর্কে, অর্থনৈতিক সম্পর্কে, রাষ্ট্র সম্পর্কে তত্ত্বগত দিক বা ব্যবহারিক দিক, এই দুদিকে আমাদের প্রচণ্ড দুর্বলতা আছে, ভয়ানক দুর্বলতা আছে থাকার কারণে কি করে গণচেতনা তৈরি হয় এবং গণচেতনা বা জনগণের যে সচেতনতা বিশেষ ঐতিহাসিক মুহূর্তে এটা কি করে জনগণের মধ্যে সঞ্চারিত হয় এবং সঞ্চারণের মধ্য দিয়ে একটা গণ অভ্যুত্থানের শর্ত তৈরি হয় এবং গণ অভ্যুত্থানের শর্ত পূরণ করার মধ্য দিয়ে জনগণের গাঠনিক ক্ষমতা কী করে তৈরি হয়, এই যে প্রক্রিয়াগত দিকটা, এটা সম্পর্কে আমাদের সমাজে আলোচনা অত্যন্ত কম। তা আমি একটা কথা বলে শুরু করব, এটা মনে হবে যে আমি আমার নিজের সম্পর্কে প্রোপাগান্ডা করছি। আমার নিজের সম্পর্কে আমি খুব কমই প্রোপাগান্ডা করি, আপনারা দেখেছেন। আমি সবচেয়ে নিন্দিত ব্যক্তিও বটে বাংলাদেশে, এবং একা অনেক কিছুর বিরুদ্ধে লড়তে হয়েছে, কেমন, কিন্তু সবসময় লড়েছি যেটা আমি সঠিক বলে মনে করেছি। এবং আমি শুনবো আপনার যারা তরুণরা এই গণ অভ্যুত্থানে ছিলেন, তারা আমার যেসব বক্তব্যগুলো আছে ইতিমধ্যে বিভিন্ন রকম আপনার এই ভিডিও তো আছে বটে, বইপত্রে লেখালেখির মধ্যে আছে, তা আপনারা দেখবেন। এছাড়াও আমরা সম্প্রতি নতুনভাবে আমরা চিন্তা পত্রিকা বের করছি, এটা সাপ্তাহিক, ওরা সেখানেও আমাদের বক্তব্য আপনারা দেখবেন। হ্যাঁ, এই কথাগুলো বলছি এই কারণে যে এই যে আপনারা বসছেন এবং এই ভেবেছেন যে এই ধরনের একটা কালচারাল সেন্টার দরকার, এটা কিন্তু গাঠনিক প্রক্রিয়ার সঙ্গে যুক্ত, এটা প্রথমত বুঝতে হবে। এখন এই ধরনের গাঠনিক প্রক্রিয়ার সঙ্গে যখন যুক্ত, তখন আমি কিছু মজার কথা বলবো আপনাদের, যেটা আপনারা হয়তো বা, যেহেতু আমি একই সঙ্গে বাংলার একটা ভক্তিধারার সঙ্গে যুক্ত, আপনারা জানেন, সেখানে কিন্তু বসার একটা পদ্ধতি আছে, বাঁ পার সামনে, ডান পা পেছনে। আপনারা কীভাবে বসেছেন দেখেন। আচ্ছা, ভাই যেমন করে বসেছেন দেখেন, বাঁ পার সামনে, ডান পা পেছনে। আপনি বসেননি, আপনার কথা বলছি, ঠিক আছে? এই দেখেন, আমরা ঠিক না? এটা কেন বললাম? গাঠনিক প্রক্রিয়াটা আপনার নিজের শরীর সম্পর্কে সচেতনতা দিয়ে শুরু হয়। আপনি অ্যাওয়ার কিনা, আপনি সচেতন কিনা, আপনি সজ্ঞান কিনা, আপনি শুনছেন কিনা, যে কথা আমি বলছি এটা শুনছেন কিনা, তার উপর নির্ভর করে একটা সমাজ কিভাবে রূপান্তরিত হবে বা কিভাবে বদলাবে। ঠিক আছে না? আমার কথা বোঝা যাচ্ছে? আমি কিন্তু খুব সহজভাবে শুরু করছি। আমি তত্ত্ব দিয়ে শুরু করতে পারতাম, কিন্তু তত্ত্ব দিয়ে তো পরে আসবে। প্রথম হচ্ছে যে এই যে আমরা কথা বলছি, এই কথা বলার মধ্য দিয়ে আমাদের পরস্পরের মধ্যে কোনো সম্পর্ক তৈরি হচ্ছে কিনা, একটা ভাব তৈরি হচ্ছে কিনা, যেটাকে বাংলার ভাবের আন্দোলনটা বলে গোষ্ঠ ভাব। একটা ভাব তৈরি হচ্ছে কিনা যে আমরা একই চেতনার অন্তর্গত, অথবা আমাদের যে ঐক্যবদ্ধ চেতনা তৈরির যে প্রক্রিয়া, সেখানে কোনো ঘাটতি আছে, এমন কিছু জিজ্ঞাসা আছে যে জিজ্ঞাসার মীমাংসা না হলে আমরা আমাদের এই গোষ্ঠ ভাবটা আমরা বিকশিত করতে পারবো না। গোষ্ঠ ভাব মানে একসঙ্গে থাকার ভাব। রাজনীতি শুরু হয় বন্ধুত্ব দিয়ে। আপনাদের অনেকে বড় বড় দার্শনিকদের নাম শুনেছেন, জাক দেরিদা যেমন একজন। এই জন্য তিনি বলবেন যে ফ্রেন্ডশিপটা আগে। আপনি কোন একটা দলের সমর্থন করেন, কোনটা রাজনীতির সমর্থন করেন, আপনি দেখবেন তার আগে কিন্তু যার সঙ্গে, যার দ্বারা প্রভাবিত হয়ে আপনি সমর্থন করছেন, সে কিন্তু আগেই আপনার বন্ধু। আমরা বন্ধুর মাধ্যমে রাজনীতিতে আসি, বন্ধু দ্বারা আকৃষ্ট হয়ে রাজনীতিতে আসি।
আসার পরে আমরা দেখি রাজনীতিতে তখন শত্রু এবং মিত্র এই বিভাজনটা তৈরি হয়। রাজনীতি মাত্রই শত্রু মিত্রের বিভাজন তৈরির প্রক্রিয়া। রাজনীতি মাত্রই শত্রু মিত্র বিভাজনের প্রক্রিয়া। এই বিভাজনের প্রকৃতি সবসময় চিরন্তন বা শাশ্বত তা কিন্তু না। কিন্তু যখনই আমরা কোনো একটা রাজনৈতিক প্রক্রিয়া শুরু হয়, কোনো নতুন চিন্তা, নতুন জিজ্ঞাসা যখন সমাজে আসে, তার মধ্য দিয়ে সমাজে শত্রু মিত্র বিভাজনটা তৈরি হয়। এই বিভাজনটা সমাজে এবং রাজনীতিতে দৃশ্যমান হবার আগে এই ছোট দলের মধ্যে, এই যে ছোট গ্রুপ বসেছি, এখানে কিন্তু দৃশ্যমান হয়, এখানে কিন্তু ধরা পড়ে ম্যাক্রোক্রোজমে। যেমন আমার যেসব কথা আমি বলবো, সে কথার পরিপ্রেক্ষিতে আপনি যখন নতুন জিজ্ঞাসা তুলবেন এবং সেই জিজ্ঞাসা যদি আমি মীমাংসা করতে না পারি, অথবা আপনি যদি মীমাংসা করতে না পারেন, তাতে বোঝা যাবে সমাজের মধ্যে এই জিজ্ঞাসাটা হাজির আছে। আপনি ব্যক্তিমাত্র নন। আপনি এখানে যারা বসেছেন তাদের একজনকে কিন্তু আমি ব্যক্তি আকারে দেখছি না, আমি আপনাদের প্রত্যেকের মধ্যে দিয়ে সমাজকে দেখছি এখন। ঠিক আছে, ওকে। এখন এই যে ছোট গ্রুপে বললাম, আমি একটু পুরনো ইতিহাস টেনে আনি। কিছু থাকি, অপেক্ষা করো কিছু। অনেক ধন্যবাদ। তাহলে দেখা যাচ্ছে যে আমরা এই ছোট পাঠচক্রে বা যারা সমাজের লেনিনের ভাষায় আমরা বলতে পারি সংবেদনশীল শ্রেণী, এই শব্দটা লেনিন ব্যবহার করতেন বিশেষত তরুণদের সম্পর্কে, ছাত্র তরুণদের সম্পর্কে। কেমন আপনারা শ্রমিক শ্রেণী শুনেছেন, বুর্জোয়া শুনেছেন, ফিউডাল শুনেছেন, কিন্তু সংবেদনশীল শ্রেণী কথাটা খুব একটা শুনেননি। এটা আমাদের বামপন্থীদের কারণে আপনাদের কানে এসে পৌঁছায়নি। কারণ অনেকে লেনিনের কথা বলেন, লেনিন পড়েন নাই। অনেকে মার্ক্সের কথা বলেন, মার্ক্স ওখানে খুলে দেখেন নাই যে মার্ক্সের কী বলেছিল। সংবেদনশীল শ্রেণী মানেটা হচ্ছে যেই সমাজের যেই তরুণরা সমাজের বিভিন্ন শ্রেণীর লড়াই সংগ্রাম, বিভিন্ন শ্রেণীর মধ্যে যে দ্বন্দ্ব, এই দ্বন্দ্বটা সে অবলোকন করে, দেখে, তার অভিজ্ঞতা প্রতি তারা সংবেদনশীল এবং বিভিন্নভাবে সেটা তারা তাদের ভাষায়, তাদের রাজনীতিতে, তাদের লড়াই সংগ্রামে এটা তারা নিয়ে আসে। কারণ সমাজে অন্যান্য শ্রেণীর চেয়েও তারা তুলনামূলকভাবে এই সংগ্রামগুলোকে বুদ্ধিবৃত্তিক দিক থেকে তারা বুঝতে পারে এবং ধরতে পারে। ফলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন আপনারা কোনো আন্দোলন সংগ্রাম যখন করেন তরুণ হিসেবে, তখন স্বভাবতই আপনারা পেরিবুর্জা অবশ্যই মধ্যবিত্ত শ্রেণী থেকে এসছেন, কিন্তু সংবেদনশীল বলে মানেটা হলো এই তুলনামূলকভাবে পেরিবুর্জার যে অংশটা সমাজের অন্যান্য ইস্যুগুলোর প্রতি স্পর্শকাতর, ইস্যুগুলো প্রতি সে তার সংবেদনা আছে, সংবেদনা আছে বলে সে পড়াশোনা করে, বুঝতে চেষ্টা করে এবং এটা একটা সমাধান খুঁজতে চেষ্টা করে। ফলে ঢাকা বিশ্ববিদ্যালয় সে অর্থে এক ধরনের একটা গণ রাজনৈতিক চেতনা উন্মেষের একটা পরিসর আকারে কাজ করে। কেমন তার অবস্থানের কারণে ছেলেরা পড়তে যায় এবং তারা কোনো সরাসরি কোনো উৎপাদন সম্পর্কের সঙ্গে জড়িত না। তাদের বাবের বা মায়ের বা পরিবারের আর্থিক সাহায্যে তারা পড়াশোনা করে, কিন্তু না থাকা সত্ত্বেও যেহেতু তারা সংবেদনশীল এবং তুলনামূলকভাবে সমাজে অন্যান্য শ্রেণীর চেয়ে পঠন পাঠনটা করবার সুযোগ বেশি, ফলে সাধারণত সমাজের দ্বন্দ্বগুলো তাদের মধ্যে সবার আগে আসে, হাজির হয়। এমন যখন ধরুন আমরা এই যে কোটা সংস্কার আন্দোলন যখন শুরু হলো, বা তার আগে আমরা কি নিরাপদ সড়ক আন্দোলনটা শুরু হলো। নিরাপদ সড়ক আন্দোলনের যে স্লোগানটা একটা সার্বজনীন সমাজের তখনকার রাজনৈতিক পরিস্থিতিটাকে সামনে নিয়ে এসেছিল, সেটা ছিল কি একটা প্ল্যাকার্ড বা একটা পোস্টার।
যে রাষ্ট্রের মেরামত চলছে, এই যে উপলব্ধি, এটা কিন্তু ভাইরাল হয়ে যায় যে রাষ্ট্রের মেরামত চলছে। কেমন? ফলে সেটা ছিল রাষ্ট্রের মেরামত করবার একটা আকাঙ্ক্ষা। তাহলে এই যে সংবেদনার কথা বলেছি আমি, সে সংবেদনার প্রমাণটা আপনাদের দিলাম যে তরুণদের মধ্য থেকে, যারা কিশোর, তাদের মধ্য থেকে এরকম একটা স্লোগান এসে গেছে। এবং শুধু তাই নয়, তারা কি করলো, তারা বলে যে আইন তুমি তৈরি করেছো, তা আইন তুমি মানো না কেন? ফলে রাস্তায় ট্রাফিক আইন তারা প্রয়োগ করতে গেল এবং তারা দেখালো যে তাদের যে আইন সম্পর্কে সংবেদনা, যারা আইন মানবার কথা তারা আইন মানেন না। এটা রাজনৈতিকভাবে এটা প্রতিষ্ঠিত হলো। এরপরে কোটা সংস্কারটা হলো কী কারণে? কারণ ফ্যাসিস্ট শক্তি, আমরা তো একমত, আপনারা কি আমার সঙ্গে দ্বিমত করলে বলবেন, কারণ আওয়ামী লীগ একটা ফ্যাসিস্ট শক্তি ছিল। ফ্যাসিস্ট শক্তি বলতে আমরা কী বুঝি আমি একটু পরে ব্যাখ্যা করছি। কেমন? ফ্যাসিবাদ, ফ্যাসিস্ট শক্তি এবং ফ্যাসিস্ট রাষ্ট্র ব্যবস্থা তিনটা ভিন্ন বর্গ। আমি একটু পরে আসছি সে প্রসঙ্গে, আমরা এলোমেলো করে দেই। কেমন? এই তিনটা সম্পূর্ণ ভিন্ন বর্গ। তো সেজন্যে এই যে ফ্যাসিস্ট শক্তি, তার বিরুদ্ধে লড়াই করতে গিয়ে তারা কি লড়াইটা করলো? কোটা সংস্কারটা কী চেয়েছিল? তারা চেয়েছিল যে শেখ হাসিনা মুক্তিযুদ্ধের কোটা বলে তার পক্ষে যেই রাজনৈতিক শক্তি, আমলাতন্ত্র, পুলিশ বা বিভিন্ন জায়গায় সরকারি আমলাদের যে একটা শক্তি তৈরি করছিল, এটাকে তারা চ্যালেঞ্জ করছিল। তাদের দিক থেকে এটা চ্যালেঞ্জ ছিল কিনা সেটা একটা বিতর্কের বিষয়। কিন্তু এটা সত্যি যে তখন তরুণরা, বাংলাদেশের তরুণরা অন্য কোনো চাকরি, এন্টারপ্রেনিয়র হওয়া, বিজ্ঞানী হওয়া, ডাক্তার হওয়া, এই কামনার চেয়েও আমলা চাকরিটা তারা আকাঙ্ক্ষা করেছে। এখন এটা কিন্তু আমাদেরকে নিন্দা করতে বলছে না, এটা কিন্তু পরিস্থিতি ছিল যে বাংলাদেশে চাকরির ক্ষেত্রে বা সুযোগ সুবিধা পাওয়ার ক্ষেত্রে, ক্ষমতার ক্ষেত্রে সবচেয়ে ক্ষমতাবান হচ্ছে আমলারা, যারা সরকারি কর্মচারী। রাষ্ট্র একটা পরজীবী প্রতিষ্ঠান আকারে ইতিমধ্যেই গড়ে উঠেছে, এমনই গড়ে উঠেছে যে বাংলাদেশে আপনি খেয়াল করবেন তরুণরা বিজ্ঞানী হবার স্বপ্ন দেখেন। আমাদের একটা সময় গেছে 80 দশকে, 70 থেকে 90 পর্যন্ত, 90 মধ্যে জানি 80 ধরুন আপনি, তখন তরুণরা কী করতো? তাদের জীবনের স্বপ্ন হলো মহিলা সমিতি মঞ্চে নাটক করা। আমি ভুল বললে আপনাকে ঠিক করে দেবেন, এটা কিন্তু তাদের চাওয়া। তাদের সাহিত্যের চরিত্র ছিল হিমু, যারা পড়েছেন হুমায়ুনকে। হিমু চরিত্র খুব ইন্টারেস্টিং, সে প্রতিবাদী, সে প্রতিবাদ করে। কেমন? সে আর 10 জনের মতো না, তার একটা নিজস্ব দিক আছে। কিন্তু মজার জিনিস হলো হিমু কিন্তু ব্যক্তি, সে কিন্তু কালেকটিভ রেজিস্ট্যান্স সে করে না, সে কোনো সাংগঠনিক তৎপরতা করে না। তাহলে সমাজে এটাই কিন্তু রাজনৈতিক পরিস্থিতি। আপনি কিন্তু তাদের সাহিত্যে পড়লে, তাদের বিভিন্ন জিজ্ঞাসাগুলো আপনি যদি খোঁজ করেন, আপনি দেখবেন যে এটা আপনি পেয়ে যাবেন। এখান থেকে আমরা দ্বিতীয়বার যখন কোটা সংস্কার শুরু হয়, এই কোটা সংস্কার আন্দোলনটা কিন্তু ব্যর্থই হতো। কারণ কোটা সংস্কার দিয়ে শুধু এই জায়গা থেকে এই আন্দোলনটা হতো না। আমি আপনাকে কিন্তু আমার যে আজকের বিষয়, এখান থেকে আমি বাইরে যাচ্ছি না, কিন্তু গঠন প্রক্রিয়ার কথা বলছি। আমি বলবো কী করে গঠন প্রক্রিয়ার লিঙ্ক করে দিতে হয়। কোটা সংস্কার যখন শুরু হয়, আমি নিজেও লিখেছি যে কোটা সংস্কার আন্দোলনটা মূলত বাংলাদেশের মধ্যবিত্ত শ্রেণীর আমলা হবার বাসনা থেকে এটা তৈরি হয়েছে। এটা দোষের কিছু না। কিন্তু যখনই রাষ্ট্র এর বিরুদ্ধে যখন হামলা করলো, 1 নম্বর, এবং যে প্রস্তাবনা তারা মেনে নিয়েছিল তা আবার যখন আদালতে খারিজ হয়ে গেল,
তখন এটা একটা আন্দোলনের রূপ বিশ্ববিদ্যালয় নেয়। কিন্তু এর কারণে কিন্তু এটা এই কোটা সংস্কার আন্দোলন একটা গণ অভ্যুত্থানের রূপ নেবে, এটার কোনো সম্ভাবনা ছিল না। এই রূপান্তরটা যখন ঘটেছে তখন যখন ফ্যাসিস্ট শক্তির আক্রমণের মুখে আন্দোলনের পক্ষে জনমত এবং জনগণকে সংগঠিত করবার জন্য কোটা সংস্কার আন্দোলন নিজেকে বৈষম্য বিরোধী আন্দোলন আকারে হাজির করলো। এটা ছিল একটা হিস্টোরিক্যাল ঘটনা। বৈষম্য বিরোধিতা সমাজের সকল স্তরে বৈষম্য আছে, এই কথাটা খুব দ্রুত বেগে সমাজের মধ্যে একটা কেবল ইগনিশন, একটা আগুনের মধ্যে, বারুদের মধ্যে আগুন দেবার মতো তৈরি করলো। এটা একটা কারণ। আপনারা আরও অনেক কারণ খুঁজবেন, আমি সেটা দীর্ঘ যাব না, কিন্তু আরেকটা কারণ বলে আমি অন্য প্রসঙ্গে যাব। দ্বিতীয় যে কারণটা ছিল সেটা হলো যখন শেখ হাসিনা তাদেরকে রাজাকার বলে আপনার প্রত্যেকেই জানেন, কিন্তু ব্যাখ্যাটা কি? যখন রাজাকার বলে রিয়াকশন করার কি আছে? রিয়াকশনটা দেখে তখনই আমার লেখা ছিল এই প্রথম আমরা বাংলাদেশে ব্যক্তির মর্যাদা বোধটা আমরা দেখলাম। রাজাকার শব্দটা দীর্ঘকাল আমরা কি করেছি, একটা নিন্দার্থে আমরা ব্যবহার করেছি। কেমন নিন্দার্থে ব্যবহার করেছি? এবং প্রতিপক্ষকে দমন করার জন্যে এই শব্দটা আমরা আওয়ামী লীগ বা বাঙালি জাতীয়বাদীরা এটা ব্যবহার করেছি। কিন্তু এই শব্দটা যখন শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবে যখন ব্যবহার করছেন, রাজাকারের নাতিপুতি, এই কথাটা কিন্তু তরুণদের মর্মে গিয়ে বিঁধেছে। এবং এই বেধার যে রাজনৈতিক যে শর্ত ছিল সেটা হলো এই বাংলাদেশে ইতোমধ্যে একটা বুর্জোয়া ডেমোক্রেটিক অ্যাসপিরেশন, একটা বুর্জোয়া গণতান্ত্রিক আকাঙ্ক্ষা তৈরি হয়েছে। বুর্জোয়া মানে ব্যক্তি। আপনারা অনেকে বুর্জোয়া বলতে কী বুঝান? ধনী বুঝান। বুর্জোয়া কিন্তু পলিটিক্যাল টার্ম। আমাদের কার্ল মার্কস পড়তেন বা লেনিন পড়তেন, দেখবেন যে বুর্জোয়া একটা রাজনৈতিক পরিভাষা। বুর্জোয়া মানে ধনী না, ধনী মানে তো ধনী, রিচ বা ক্যাপিটালিস্ট, পুঁজিপতি। কিন্তু বুর্জোয়া মানে হলো যার মধ্যে ব্যক্তিবোধ আছে, সামন্ত সম্পর্ক নাই, আমি এখন ব্যক্তি, পুরনো প্রাকৃতিক সম্পর্ক থেকে আমি মুক্ত এবং আমি নিজের ব্যক্তিত্বকে গুরুত্ব দিচ্ছি। ব্যক্তিত্বকে কেন গুরুত্ব দিচ্ছি? এর মার্ক্সের ব্যাখ্যাটা হচ্ছে এই, আপনি তো সম্পত্তির মালিকানার মধ্য দিয়ে ব্যক্তির বিকাশ ঘটে। হ্যাঁ, এটা কার্ল মার্ক্সের বইতে আপনারা পাবেন, হেগেলের মধ্যে পাবেন, হেগেলে যারা ফিলোসফি অফ রাইট পড়েছেন সেখানে পাবেন যে আপনি প্রথম ব্যক্তি স্বীকৃতিটা কখন পান? যখন সম্পত্তির মালিক হিসেবে আপনি আইনগত স্বীকৃতি পান। আপনি ব্যক্তিত্বটা অ্যাবস্ট্রাক্ট ব্যাপার না। আপনি ফিলোসফি অফ রাইট যখন পড়বেন দেখবেন যে হেগেল শুরু করেছেন অ্যাবস্ট্রাক্ট রাইট দিয়ে। অধিকারটা ব্যক্তির অধিকার সবসময়, ফলে ব্যক্তির অধিকারটা বিমূর্ত। কিন্তু ব্যক্তির অধিকারটা মূর্ত হয় হেগেল দাবি করছেন যখন সে সম্পত্তির মালিক হয়। আপনি যে ব্যক্তি তার প্রমাণ হল আপনি সম্পত্তির মালিক। কিন্তু এই সম্পত্তির মালিকানা থেকে মুক্ত, ধরুন শ্রমিক, তার কোনো সম্পত্তি নেই, সর্বহারা শব্দটা ব্যবহার করে কি? সর্বহারা, তার কোনো সম্পত্তি নেই। তারপরে সে নিজেকে সম্পত্তির মালিক গণ্য করে, সে ভাবে সে সম্পত্তির মালিক। সম্পত্তির মালিকানা বোধ থেকে সে কি করে? সে ট্রেড ইউনিয়ন করে। সে কি বিক্রি করে? কিসের মালিক? সে তার শ্রমশক্তির মালিক। সে তো পুরনো সামন্ত সমাজে বাস করে না, সে বাস করে ব্যক্তির সমাজে। ফলে তার সম্পত্তি বলতে কিছু নাই, সে সর্বহারা। কিন্তু সে মনে করে তার শ্রমশক্তি, সে ব্যক্তি মালিক, এবং সে বিক্রির অধিকারটাও শ্রমিকের আছে। আপনারা এখানে যারা আছেন, আমি ধরে নিচ্ছি, ভুল হতে পারে, আমার অধিকাংশ কোথাও না কোথাও চাকরি করেন, আমার ধারণা, আমার ভুল হতে পারে, অনেক কোথাও ব্যবসা করেন, অসুবিধা নেই, কিন্তু কোথাও না কোথাও চাকরি করেন। চাকরি করা মানে আপনার শ্রমশক্তি আপনি বিক্রি করছেন,
এবং তার পরিবর্তে যে মাইনেটা পাচ্ছেন এর দ্বারা আপনার পুঁজিপতিদের তৈরি পণ্যই কিনে আপনি জীবন ধারণ করছেন, কিন্তু আপনার ব্যক্তিবোধটা এসছে ওই সম্পত্তির মালিকানা থেকে, ঠিক আছে। কিন্তু ব্যক্তির মর্যাদা এর মধ্য দিয়ে কিন্তু ব্যক্তির সম্পর্কে যখন আমরা সচেতন হয়ে উঠি, এটা মার্কস বলুন লেনিন বলুন তারা এটাকে ইতিবাচক আকারে দেখেছে, যে পুরনো সামন্ত সমাজ ভেঙে গেছে, প্রাকৃতিক সম্পর্কের ভিত্তিতে সমাজ ভেঙে গেছে এবং এক সমাজে ব্যক্তিরা হাজির হয়েছে যারা আসলে সম্পত্তির মালিক না, এবং শেখ হাসিনার নিউ লিবারেল ইকোনমিক পলিসি মানে অবাধ বাজার ব্যবস্থা, অবাধ লুণ্ঠনের পরে অধিকাংশ মানুষ সম্পত্তি হারা হয়ে শহরে ছুটে এসেছে। এই যে পরিস্থিতি, এই পরিস্থিতিটা একটা বুর্জোয়া ডেমোক্রেটিক রূপান্তরের অর্থনৈতিক শর্ত তৈরি করে দিয়েছে। বুর্জোয়া গণতান্ত্রিক রূপান্তরের একটা অর্থনৈতিক শর্ত সে তৈরি করে দিয়েছে। ফলে যখন আপনি বৈষম্যহীন কথাটা তার কানে গেছে, তার ব্যক্তির মর্যাদার প্রশ্ন যখন জনগণের কাছে পৌঁছেছে, তখনই সে একটা গণ অভ্যুত্থানের রূপ নিয়েছে। কারণ বুর্জোয়া গণতান্ত্রিক বিপ্লব সবসময় গণ অভ্যুত্থানের রূপ নেয়। গণ অভ্যুত্থান ছাড়া বুর্জোয়া গণতান্ত্রিক বিপ্লব কখনোই হতে পারে না, কারণ এটা একটা সামাজিক রূপান্তর। এই যে আপনাদেরকে আমি এই কথাগুলো যেটা বলছি, এটা আমাদের চিন্তা পাঠচক্রে বহুবার আলোচিত হয়েছে, এবং গণ অভ্যুত্থান হবার আগে 1 বছর আগে আমি একটা বই লিখেছি, আপনারা তো দেখেছেন বইটা, এটা আমার কাছে আছে, এটা দ্বিতীয় সংস্করণ। এটার নাম হচ্ছে গণ অভ্যুত্থান ও গঠন। ফলে তখন আমাকে নিয়ে অনেকে তামাশা করেছে যে বাংলাদেশে হবে নাকি নির্বাচন হবে, ওনাদের পাগল মানুষ সারা জীবন বামপন্থী রাজনীতি করছে, উনি এখনও সারা রাত খালি গণ অভ্যুত্থানের স্বপ্ন দেখে। বহু লোক লিখেছে, দেখবেন ফেসবুকে দিকে। কিন্তু এই বক্তৃতাটা আমি দিয়েছি কোথায়? রাষ্ট্রচিন্তা একটা সভায়। আমি বলেছি ইতিমধ্যে আমি দেখেছি যে একটা রূপান্তরের একটা বাস্তব পরিস্থিতি বাংলাদেশে তৈরি হয়ে গেছে, এবং এই রূপান্তরের চরিত্রটা গণ অভ্যুত্থানের চরিত্র। আপনারা 5ই অগাস্টে খুব দ্রুতবেগে বিপ্লব বলে, মানুষ সময় আমি বলেছি শুরুর দিকে, এটা বিপ্লব শব্দটা পরিহার করা ভালো, কারণ বিপ্লব শব্দের সঙ্গে বলশেবিক বিপ্লব বুঝি অনেকে, সমাজতান্ত্রিক বিপ্লব বোঝে, আর বিপ্লব বুঝে অনেকে মাও জেতুংয়ের বিপ্লব বোঝে। কেমন? আমরা কিন্তু 5ই অগাস্টে সমাজতান্ত্রিক বিপ্লবের কোনো শর্ত ছিল না, ওরা ছিল বুর্জোয়া ডেমোক্রেটিক। ফলে গণ অভ্যুত্থান বলাটাই সঠিক। জনগণের একটা সামষ্টিক অভিপ্রায় এই গণ আন্দোলনের মধ্যে দিয়ে তৈরি হয়েছে, এবং এই সামষ্টিক অভিপ্রায়টা আমরা দেখেছি মূর্ত হয়েছে, বর্তমান হয়েছে, যেটা আমরা রাষ্ট্রবিজ্ঞানীদের ভাষায় মূর্তমান হয়েছে। আমরা দেখেছি, প্রত্যক্ষ করেছে, জনগণ সামষ্টিক সত্তা হিসেবে হাজির হয়ে গেছে। এই হাজির হওয়াটাকে গণ অভ্যুত্থান বলে। কিন্তু এর আগেও আমাদের পাঠচক্রে যারা আপনাদের এখন তরুণদের নেতৃত্বে ছিলেন, তা আমাদের পাঠচক্রে ছিলেন, এবং আমরা আশা করেছিলাম, তা আমাদের কাছে পড়া হয়েছে, আমরা আশা করেছিলাম যে তারা এই বইটা মনোযোগ দিয়ে পড়বেন। এই বইতে গণ অভ্যুত্থানের পরে কী কর্তব্য এই সম্পর্কে অত্যন্ত ডিটেল লেখা আছে। আপনারা এখন পড়েছেন কিনা আমি জানি না, হয়তো পড়বেন, সমালোচনা করবেন, আমার ভুল ধরেই দেবেন। কিন্তু গণ অভ্যুত্থান যখন ঘটে তখন কি করতে হয় তার কতগুলো পদ্ধতি, কতগুলো ধাপ আছে, পরিষ্কার কিছু ধাপ আছে। তাহলে দেখা গেল যে আপনারা যারা তরুণরা পড়াশোনা করেন না, আপনার পড়াশোনা করতে চান না, আপনার প্রচণ্ড সাহসী, আমি বুলেটের সামনে জীবন দিতে খুবই ভালো, এটা আমি অভিনন্দন জানাই। এই যে শাহাদাত বরণ করবার যে আকাঙ্ক্ষা এবং ইচ্ছা, এইটা দুর্দান্ত সাহস, এটাকে স্যালিউট
অভিবাদন না জেনে উপায় নেই। কিন্তু আমি একটা কথা বলবো হতাশার সঙ্গে, যে আপনাদের পড়াশোনার আমার আমার অসুবিধা পরে বন্ধ করে কথা বলে আমার হাত দিয়ে সরি, হ্যাঁ বন্ধ। তাহলে যেটা আমি বলছিলাম যে আমরা যদি আমরা পড়াশোনাকে কেন উপেক্ষা করি, কেমন অনেকে তো আমাকে বলেন যে ফরাদ মাহমুদের তাত্ত্বিক মানুষ, উনি রাজনীতি কম বোঝেন, কম তত্ত্ব করে খালি, কেমন। তো অসুবিধা নেই, আমি আসলে তত্ত্ব এবং ব্যবহারিক রাজনীতি দুটোই করি, কোনো সন্দেহ নাই। কিন্তু আমি মনে করি যে এই ধরনের পাঠচক্রের গুরুত্বটা অসম্ভব গুরুত্বপূর্ণ। যদি আপনার সত্যিকার অর্থে নিজেদেরকে শক্তিহীন ভাবেন, বা যেহেতু 5 তারিখের পরে 8 তারিখে একটা, যেটা আমার ভাষায় আমি বলি এটা একটা সাংবিধানিক প্রতিবিপ্লব হয়েছে, আমি ব্যাখ্যা করে বলবো এটা মানেটা কি। আগামী দিনে কিন্তু আরেকটা রূপান্তরের একটা পরিস্থিতি খুব দ্রুতবেগে তৈরি হবে। আপনারা কতটুকু তৈরি, এটা কিন্তু 5ই আগস্টের মতো হবে না, এটা আরও অনেক তীব্র হবে। এবং তার জন্য আপনারা কতটুকু প্রস্তুত থাকবেন, আপনারা ভূরাজনৈতিক বাস্তবতা ঠিকমতো খেয়াল করছেন কিনা, কী পরিবর্তন ঘটলো, বা বর্তমান যে উপদেষ্টা সরকার, এই উপদেষ্টা সরকার তার কি কি মারাত্মক ভুল, এই ভুলগুলা, এই বোঝাটা আপনারা কী করে বহন করবেন আগামী দিনে, এটা তো আপনাদেরকে জানতে হবে, বুঝতে হবে। আবারও কিন্তু আমরা কয়েক হাজার মানুষ মারা যাবেন বুলেটের সামনে। কিন্তু যদি আমরা পড়াশোনা না করি এবং যদি না বুঝি যে আমাদেরকে প্রতিটি মুহূর্ত, প্রত্যেকটা বাস্তব রাজনৈতিক ঘটনাবলী আমাদেরকে বিশ্লেষণ করতে হবে, আমাদের ব্যর্থতাগুলো আমাদেরকে চিহ্নিত করতে হবে, এবং সেটাকে কাটিয়ে উঠে পরবর্তী ধাপটা আমাদেরকে আগে চিন্তা করতে হবে। এখন আমি আগে প্রথম বলি, গণঅভ্যুত্থান হওয়ার পরে কী করার কথা ছিল, যেটা আপনারা আমার বক্তৃতায় শুনেছেন, আশা করি শুনেছেন। আমি প্রথম থেকে যেই কথাটা বারবার বলে এসেছি সেটা হলো এই, যে গণঅভ্যুত্থান হওয়ার পরপরই যারা গণঅভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছেন তরুণরা, তাদের উচিত ছিল হয় রাজু ভাস্কর্যের সামনে অথবা শহীদ মিনারে শপথ নেওয়া এবং শেখ হাসিনার ফ্যাসিস্ট সংবিধানকে ছুঁড়ে ফেলে দেওয়া, এবং ডক্টর ইউনূসকে পরিষ্কার করে বলা, এবং 3 জন সেনাবাহিনীর 3 প্রধানকে, যে তোমরা রাজু ভাস্কর্যের সামনে অথবা তোমরা শহীদ মিনারে এসে শপথ গ্রহণ করো। শেখ হাসিনার সংবিধান এবং গঠনতন্ত্র, বা বলি যাই বলি, তার যে ফ্যাসিস্ট সংবিধান, এটা উৎখাত হয়ে গেছে। আমাদেরকে অবিলম্বে নতুন গঠনতান্ত্রিক প্রক্রিয়া শুরু করতে হবে। এবং এরপর আমার কিছুটা প্রস্তাবনা, এই নতুন যে গঠনতান্ত্রিক প্রক্রিয়া আপনি শুরু করবেন, আপনার সংবিধান বাতিল হয়ে গেছে, আপনি উৎখাত করে দিয়েছেন, এখন নতুন গঠনতন্ত্র করতে সময় লাগবে না? সময় তো লাগবে। তাহলে এই যে সময়টা, এটাকেই বলা অন্তর্বর্তীকালীন সরকার। সংবিধান নাই, আবার নতুন সংবিধান প্রণয়ন করতে হবে। আপনি যদি নতুন সংবিধান প্রণয়ন করেন বা নতুন গঠনতন্ত্রের প্রণয়ন নাও করেন, তবু কি রাষ্ট্র চলে? হ্যাঁ চলে, যেমন ইংল্যান্ড আছে, করতে হবে কোনো কথা না। তাহলে আপনাকে তো একটা ব্যবস্থা তো আপনার লাগবে, যার ভিত্তিতে আপনি রাষ্ট্রকে গঠন করবেন, আপনার সরকার গঠন করবেন, বিভিন্ন প্রতিষ্ঠানগুলো গঠন করবেন। বা এই যে জনগোষ্ঠী, যাকে আমরা রাজনৈতিক জনগোষ্ঠী বলি, জাতি না, জাতি শব্দটা অত্যন্ত খারাপ, খুবই খারাপ। ফলে আমাদেরকে ভাবতে আমরা পলিটিক্যাল কমিউনিটি, আমরা একটা নতুন রাজনৈতিক জনগোষ্ঠী। ফলে আমাদের কিছু আশা আকাঙ্ক্ষা, আমাদের কিছু চাওয়া পাওয়া আছে। আমরা গাঠনিক শক্তি আমরাই গঠন করি। ফলে জনগণের যে গাঠনিক শক্তি, এটাকে যখনই আমরা স্বীকৃতি দিই, তখন আমরা জনগণকেও স্বীকৃতি দিই। জনগণকে স্বীকৃতি যখন আমরা দেই, তখন এদেরকে বলা হয় রাজনৈতিক জনগোষ্ঠী। জনগণও কোনো বিমূর্ত কোনো শব্দ নয়। 1971 সালে
তারাই ছিল জনগণ যারা জালিম পাকিস্তান সরকারের বিরুদ্ধে যুদ্ধ করেছে, লড়াই করেছে। তারাই কিন্তু জনগণ। যুদ্ধ করার পরে কেউ কিন্তু বলে নাই যে পাকিস্তানিরাও জনগণের অংশ। আপনি কে কি বলেন? ৭১ বলে কি বলছেন না পাকিস্তানের জনগণের জনগণ? তাহলে ফ্যাসিস্ট শক্তিকে উৎখাত করার ফলে ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যারা যুক্ত তারা তো জনগণের অন্তর্গত না। জনগণ মানেই তারা যারা এই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে একটা সামষ্টিক রাজনৈতিক শক্তি হিসেবে এবং নতুন রাজনৈতিক জনগোষ্ঠী হিসেবে যারা ঐতিহাসিকভাবে হাজির হয়েছে। তাহলে এই কথাগুলো আমি বলেছি, বলার পরে কিন্তু আমরা দেখলাম যে যে তরুণরা নেতৃত্ব ছিল তারা এটাকে উপেক্ষা করেছে। উপেক্ষা করে তারা কি করেছে? তারা সেনাবাহিনীর সঙ্গে হাত মিলিয়েছে এবং সেনাবাহিনীর সঙ্গে হাত মেলাবার আগে আমি এতদিন কিছু বলিনি, তাদের সঙ্গে দীর্ঘ আমাদের বচসা হয়েছে, দীর্ঘ বচসা হয়েছে। আমরা বলেছি তোমরা অত্যন্ত ভয়ঙ্কর এবং অপরাধের কাজ করছো এবং এর জন্য তোমাদেরকে জবাবদিহি করতে হবে ইতিহাসের কাছে, আজকে বা কালকে। আজকে আমি প্রায় ক বছর গেল, 5ই আগস্ট থেকে আজকে প্রায় আমরা প্রায় 16-17 মাস চলে গেছে। বহুদিন পরে বলছি, আপনাদের কাছে বলছি, কারণ এটা বলা এখন দরকার হয়ে পড়েছে, কারণ আমরা আরও বড় ধরনের সংকটের সামনে যাচ্ছি সামনে। তাহলে আপনি কি করলেন? আপনি সেনাবাহিনীর সঙ্গে হাত মিলালেন। কেমন? যেখানে দরকার ছিল সেনাবাহিনীর রিফর্ম, একটা গণপ্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলা, কেমন? সাধারণ সৈনিকদের সঙ্গে মৈত্রী, কারণ গণঅভ্যুত্থান হয়েছে যেহেতু সাধারণ সৈনিকরা গুলি করতে অস্বীকার জানিয়েছে। তাহলে গণঅভ্যুত্থানের শক্তি হলো কি? ছাত্র, জনতা এবং সৈনিক। আমার লেখা আছে, আমার ভিডিও আছে, আপনারা সকলে শুনবেন। এবং কেন আমি ছাত্র, জনতা এবং সৈনিক বলি, সৈনিক কেন বলি, তার জন্য আমাকে জবাবদিহি করতে হচ্ছে বহু জায়গায়। এটা আমি তো বলেছি। তাহলে দেখা গেল যে আমরা গণঅভ্যুত্থান করেছি। গণঅভ্যুত্থান করার পরে জনগণের যে গাঠনিক ক্ষমতা হাজির হয়েছে 5ই আগস্টে, জনগণের গঠন করবার ক্ষমতা প্রত্যক্ষ বাস্তবে হাজির হয়েছে। সেই গাঠনিক ক্ষমতার বলে আমরা বলতে পারতাম শেখ হাসিনার সংবিধান বাতিল করে দিয়েছে এদেশের জনগণ। এখন নতুন গঠনতান্ত্রিক প্রক্রিয়া শুরু করতে হবে। সেই গঠনতান্ত্রিক প্রক্রিয়া কি করে শুরু হয়? শুরু হয় প্রথমত একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে, এবং অন্তর্বর্তীকালীন সরকার তখন কি বলে, আজ থেকে বাংলাদেশ বিদ্যমান আইনের ভিত্তিতে চলবে এবং আমাদের ফরমানের ভিত্তিতে চলবে। আমরা যে আদেশ দেব সে আদেশের ভিত্তিতে চলবে। কিন্তু যদি কোনো আইন বাংলাদেশে আন্তর্জাতিক মানবাধিকারের সঙ্গে সংঘাতপূর্ণ হয়, সাংঘর্ষিক হয়, সে আইন বাতিল হয়ে যাবে। খুব সহজ। নতুন গঠনতন্ত্র প্রণয়ন পর্যন্ত আন্তর্জাতিক মানবাধিকার, যা আসলে বুর্জোয়া মানবিক অধিকার, বুর্জোয়া গণতান্ত্রিক বিপ্লবের যে মর্মটা জাতিসংঘ গ্রহণ করেছে আন্তর্জাতিক মানবাধিকার হিসেবে, আমরা অতি সহজে বলতে পারতাম যে আমাদের রাষ্ট্র চলবে যে আইন আছে, তবে সেই সব আইন বাতিল হয়ে যাবে যেসব আইন আন্তর্জাতিক মানবাধিকারের কাছে সাংঘর্ষিক। তাহলে কি হতো? গাঠনিক ক্ষমতা থাকতো কার কাছে? থাকতো জনগণের কাছে। থাকতো কার কাছে? থাকতো তরুণদের কাছে। থাকতো তরুণদের সঙ্গে কারা যুক্ত হতো? শ্রমিক যুক্ত হতো, কৃষক যুক্ত হতো, মেয়েরা যুক্ত হতো, তারা যুক্ত হতো, খেটে খাওয়া মানুষ যুক্ত হতো। বাংলাদেশের দেশকে ভালোবাসে, যারা দেশকে বিনিয়োগ করতে চায়, দেশকে এগিয়ে নিতে চায়, তারা যুক্ত হতেন। সমাজের যেসব বুদ্ধিজীবী শ্রেণী যারা দেশ সম্পর্কে ভাবেন এবং দেশ সম্পর্কে ইতিবাচক পরামর্শ দেন, তারা যুক্ত হতেন। এবং যুক্ত হয়ে আমরা কি করতে পারতাম? আমরা একটা নতুন বাংলাদেশ আমরা গঠন করতে পারতাম। তাদের গঠন প্রক্রিয়াটা যদি আমরা না পারি, যেটা আজকে আমার বিষয়, ঠিক না? আমরা বিষয়টা কি? আমরা
গাঠনিক প্রক্রিয়া। গাঠনিক প্রক্রিয়া যখন ভুল করেছি, আমরা গাঠনিক ক্ষমতা বুঝি নাই কাকে বলে। এটাকে বলে কনস্টিটিউয়েন্ট পাওয়ার। জনগণের নিজেরা গঠন করবার ক্ষমতা, এটাকেই বলে গণতন্ত্র। আমি আবার বলি, আপনি কিন্তু খেয়াল করবেন আমি কি বলছি। গণতন্ত্রের সঙ্গে নির্বাচনের কোনো সম্পর্ক নেই। গণতন্ত্র মানে গণ সার্বভৌমত্ব যেখানে কায়েম হয়। গণতন্ত্রকে নির্বাচন করেছে লুটেরা মাফিয়া শ্রেণী, তারা গণতন্ত্রকে নির্বাচন বলছে। গণতন্ত্রে যদি আপনি ফরাসি বিপ্লবের দিকে তাকান, গণতন্ত্রের সংজ্ঞা খুব সিম্পল, জনগণের গাঠনিক ক্ষমতা, জনগণের সার্বভৌম ক্ষমতা, যার সহজ মানে হচ্ছে গণ সার্বভৌমত্ব। এই শব্দগুলোর সম্পর্কে আমরা কি পরিচিত? আপনাকে পরিচিত গণ সার্বভৌমত্ব শব্দ শুনেছেন কখনো? শুনেছেন? আচ্ছা, যদি গণ সার্বভৌমত্ব আমরা শুনতাম, তার সহজ ইংরেজি হলে পপুলার সভারেন্টি। পপুলার সভারেন্টি কেন? কারণ হলো যে জনগণই সার্বভৌম, রাষ্ট্র না। আপনাদের অধিকাংশই কিন্তু এখানে বসে আছেন, তারা কিন্তু হয়তো মনে করবেন বা এখনো অনুমান মাথার মধ্যে আছে যে রাষ্ট্র সার্বভৌম। রাষ্ট্র কখনোই সার্বভৌম না। রাষ্ট্র সার্বভৌম যখনই বলবেন, আপনি আমলাতন্ত্রকে, পুলিশকে, সেনাবাহিনীকে ক্ষমতায় আনবেন। আপনি ক্ষমতায় কাকে আনবেন? যে আইনটা গণবিরোধী, ব্রিটিশ কলোনিয়াল আইনকে আপনি আবার প্রতিষ্ঠিত করবেন। যদি আপনি বলেন যে রাষ্ট্র সার্বভৌমত্ব, রাষ্ট্র নিজেকে রক্ষা করার জন্য ওই ব্রিটিশ আমলের আইন এখনও কিন্তু রেখেছে, এখনও রেখেছে। রাষ্ট্রদ্রোহিতা আইন আছে, সিপিআরসি আছে, সব আইন কিন্তু ব্রিটিশ আমলে, যেন বাংলাদেশের জনগণ নিজেদের আইন নিজেরা তৈরি করতে পারে না। তারা এতই মূর্খ, ব্রিটিশ আইন দিয়ে চলতে হবে। তাহলে দেখা যাচ্ছে, দেখুন আমাদের কিন্তু রাষ্ট্র সম্পর্কে কোনো ধারণা নেই সমাজে, তরুণদের মধ্যে কোনো ধারণা নেই। আরেকটা তথ্য দিই আপনাদেরকে, সেটা আমি আশা করি আজকে যদি নাহিদ থাকতো, নাহিদ এটা বলতো, যেটা আমি তাকে বলেছি। 2 তারিখে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে, এম্বাসির সঙ্গে যারা যুক্ত ছিল, যেসব ছাত্র তরুণরা, তাদের উপর এম্বাসির তরফ থেকে চাপ দেওয়া হয়েছিল যে তোমরা এক দফা দাবিতে আসো, শেখ হাসিনা পদত্যাগ করো, বাস এই দাবিতে তোমরা থাকো। তারা 2 তারিখ সন্ধ্যার দিকে আমাকে তখন জানায় যে আমরা এই চাপের মধ্যে আছি। আমি বলছি, আপনারা কোনোভাবেই এই চাপের অধীনে যাবেন না, কারণ আমরা এক দফা এক দাবি এর সাথে কবে যাবে এই রাজনীতি করেছি এর আগে। এটার মানে হলো হাসিনা চলে যাবে, ফ্যাসিস্ট রাষ্ট্র যেমন আছে তেমনি থাকবে। নাহিদের সঙ্গে আমার দীর্ঘ আলোচনা হয়। এবার আমি বলি, এটা ব্যাখ্যা করে দেখো না, আমাদের 3টা শক্তির বিরুদ্ধে লড়াই করতে হচ্ছে। প্রথম হলো ফ্যাসিস্ট শক্তি, ছাত্রলীগ, হাতুড়ি লীগ, যুবলীগ, আওয়ামী লীগ। এটা হলো ফ্যাসিস্ট শক্তি, ফ্যাসিবাদ রাজনৈতিক শক্তি আকারে পরিগঠিত, এটা 1 নম্বর। 2 নম্বর হলো ফ্যাসিস্ট রাষ্ট্র ব্যবস্থা, এই সংবিধান, এটা একটা ফ্যাসিস্ট সংবিধান, এই রাষ্ট্র ব্যবস্থা। আর 3 নম্বর হলো ফ্যাসিবাদ। ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করা একটা দীর্ঘ লড়াইয়ের ইডিওলজিক্যাল সাংস্কৃতিক লড়াই, এটা আমি একটু পরে আসছি। কিন্তু প্রথমত এই 2টা শক্তির বিরুদ্ধে লড়াই করা, গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে এদেরকে পরাজিত করা সহজ, কারণ জনগণ ইতিমধ্যেই একটা তাদের বিরুদ্ধে লড়ছে, জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, শহীদ হয়েছে, এবং এদেরকে পরাজিত করা অত্যন্ত সহজ একটা কাজ। কারণ জনগণের গাঠনিক ক্ষমতাকে যদি আমরা স্বীকার করতে নেই এবং তার ভিত্তিতে যদি নতুন গঠনতন্ত্র প্রণয়নের প্রক্রিয়া শুরু করি, তখনই কিন্তু আমরা এই নতুন বাংলাদেশ রাষ্ট্র কায়েম করব। তার মধ্য দিয়ে এই ফ্যাসিস্ট রাষ্ট্রের বিলোপ ঘটবে এবং তার মধ্য দিয়ে ফ্যাসিস্ট শক্তির বিলোপ ঘটবে। তো নাহিদ, আমি তুমি 3টে বলবা, 3টের বিলোপ চাই আমি। কিন্তু যে কোনো কারণে হোক আমি বলবো, আমি তাকে অভিনন্দন জানাবো, সে 3টে বলতে পারেনি। তার উপর প্রচণ্ড চাপ ছিল, ভীষণ চাপ ছিল ওর উপর। অন্তত সে তখন একটা ঘোষণা দিয়েছে, আপনারা সকলে জানেন, ফ্যাসিবাদের বিলোপ। এর পরের দিন আমি ফেসবুকে লিখেছি যে নাহিদ ফ্যাসিবাদের বিলোপ বলতে এই 3টা শক্তির বিরুদ্ধে জনগণের লড়াই বুঝেছে
এবং জনগণ বলতে আমরা তাদেরকেই বুঝি যারা ফ্যাসিবাদ বিরোধী, যারা ফ্যাসিস্ট রাষ্ট্র বিরোধী এবং যারা ফ্যাসিস্ট শক্তির বিরুদ্ধে লড়াই করছে রাস্তায় মাঠে। এই দেখেন প্রক্রিয়া, এটা কিন্তু পলিটিক্যাল প্রক্রিয়া, প্রসেস হলো এটা। তো যাই হোক, এরপরেও আমরা দেখতে পেলাম যে তাদের আমরা সেনাবাহিনীর কাছে আমরা ছাত্রদেরকে নিয়ে গেলাম। প্রথমে ভুয়া ছাত্র নেতাদের নিয়ে যাওয়া হলো। তারপর আমরা কি দেখলাম? আমরা দেখলাম যে আমাদের আইনের একজন বিশেষজ্ঞ অধ্যাপক তিনি ওই সংবিধানকে পুনরায় প্রতিষ্ঠিত করবার জন্য সেনাবাহিনীর সঙ্গে হাত মেলালেন। এবং 8 তারিখে আমরা দেখলাম যে ফ্যাসিস্ট সংবিধান রক্ষার শপথ নিয়ে উপদেষ্টা সরকার গঠিত হয়েছে। এটি ইতিহাস। উপদেষ্টা সরকার মানে 8 তারিখে একটা সাংবিধানিক প্রতিবিপ্লব হয়েছে। কেন এটা সাংবিধানিক প্রতিবিপ্লব? কারণ যেই গণঅভ্যুত্থানটা সফল হবার কথা ছিল, সেই গণঅভ্যুত্থানটা সংবিধানের নামে তাকে নস্যাৎ করে ফেলা হয়েছে। এটা 8 তারিখে শেষ হয়ে গেছে। আপনারা পরাজিত শক্তি বসে আছেন আমার সামনে। এখন আপনারা সুন্দর দোকান সাজিয়ে বসেছেন, কি জন্য? আপনারা তো পরাজিত। এবং আপনারা তো এখনো পর্যন্ত এই যে গঠন প্রক্রিয়ার কথা আমি বলছি, পাবলিকলি তো আমাকে কখনো অস্বীকার করেন না। আমাকে তো বলেন না ফোরামের সাথে মিথ্যা বলছেন, ভুল বলছেন, বলেননি তো। তাহলে আপনারা যে আবার নিজেদের শুরু করছেন, খুব ভালো, আমি খুব খুশি, আনন্দিত। এবং আমি এসছি, আমি আসবো যতবার ডাকবেন। কিন্তু কেন? কই যাবেন? কি করবেন? কারণ আগে তো দেখতে হবে যে ভুলটা কোথায় করেছে। তাহলে আমরা 8 তারিখে একটা সাংবিধানিক প্রতিবিপ্লব হয়েছে, এটা প্রথমত আমাদের সকলকে স্বীকার করতে হবে। এবং গঠন প্রক্রিয়া হতে পারত, কারণ জনগণের গাঠনিক ক্ষমতা যখন তার হাতে থাকে তখন তার আদেশে ফরমান দিয়ে রাষ্ট্র চলে। এটা যে কোনো রাজনৈতিক সাহিত্যে, আইনের বইতে এটা আপনি পাবেন। গণঅভ্যুত্থান কি সংবিধান মেনে হয়েছে? তারা সংবিধান রাখবার কি দরকার? তারা সংবিধান রাখাই হয়েছে আপনাদের এই পুরো গণঅভ্যুত্থানটাকে নস্যাৎ করে দেওয়ার জন্য, আর তো কোনো কারণ নেই। এবং কী যুক্তি দেওয়া হয়েছে? সাংবিধানিক ধারাবাহিকতা। সাংবিধানিক ধারাবাহিকতা সম্পর্কে আমি প্রচুর লিখেছি, সেটা ওই এরশাদ বিরোধী আন্দোলনে আমার সংবিধান ও গণতন্ত্র বইতে পাবেন। কিন্তু এবার আমরা দেখলাম সংবিধানকে আবার ব্যবহার করা হলো আপনাদের গণঅভ্যুত্থানকে নস্যাৎ করার জন্য। এবং এর মধ্য দিয়ে সমস্ত প্রতিষ্ঠানগুলো টিকে রাখা হলো। আমলাতন্ত্র টিকে আছে, সেনাবাহিনী টিকে আছে, পুনর সেনাবাহিনী টিকে আছে, কি পুলিশ বাহিনী আঁকে আছে। 14 মাস, 1 বছরের বেশি চলে যাচ্ছে, আপনি নতুন কোনো পুলিশ বাহিনী তৈরি করতে পারছে না। পুলিশ বাহিনী ছিল ফ্যাসিস্ট শক্তির একদম হাতের শক্তি, কিচ্ছু বদলানো হয়নি। এবং শুধু তাই না, যেহেতু পরবর্তীতে আমরা কি দেখলাম, এই যে সাংবিধানিক প্রতিবিপ্লব হয়েছে তা না, কিন্তু আমরা দেখলাম যে একটা নতুন দল তৈরি হয়েছে। এই দলটা বিএনপিরই একটা ক্ষুদ্র শাবক, কারণ এও নির্বাচন চায়। আপনি যদি নির্বাচন চান এত বড় গণঅভ্যুত্থানের পরে, তা আপনি কি? আপনি তো বিএনপির ছানাপোনা, আর তো কিছু না। কারণ নির্বাচন করে যদি সরকার বদলাতে পারতেন তাহলে তো গণঅভ্যুত্থান করলেন কেন? এত লোক মারলেন কেন আপনারা? এতগুলো তরুণ জীবন আপনারা নষ্ট করলেন কোন দুঃখে? তার নির্বাচন যাচ্ছেন কেন আপনি? নির্বাচন তো আমাদের পথ নয়। যদি আমরা মনে করি যে ঠিক আছে সাংবিধানিক প্রতিবিপ্লব ঘটে গেছে, তো ঘটে গেছে, আমরা তো আবার ঝাঁপিয়ে পড়ব। তাহলে দেখা গেল পরবর্তী গণঅভ্যুত্থানকে নস্যাৎ করবার প্রক্রিয়া শুরু হয়েছে নির্বাচনবাদিতা দ্বারা। কি? নির্বাচন মানে গণতন্ত্র, এবং নির্বাচন না হলে বাংলাদেশ বুঝি অস্থিতিশীল হয়ে যাবে, স্থিতিশীলতা থাকবে না, গণ্ডগোল থাকবে না, এইসব। এটা সবই কিন্তু লুটেরা মাফিয়া শ্রেণীর মতাদর্শ। বাংলাদেশে কেন লুটেরা মাফিয়া শ্রেণীর নির্বাচনের কথা বলে? কারণ আপনি তো 5 কোটি টাকা 10 কোটি টাকা দিয়ে নির্বাচন করতে পারবেন না। পারবেন? এখানে আপনারা কেউ আসেন 5 কোটি টাকা থাকবে? আমাদের পকেটে 5 টাকাও নাই।
5 কোটি দূরের কথা। তো আপনারা নির্বাচন করতে পারবেন, তো নির্বাচন দিয়ে কী করবেন? এটা তো সমস্যা না। রাষ্ট্র তো আগের জায়গায় আছে, আমলা আগের জায়গায় আছে, দুর্বল মাত্র। এখন ধীরে ধীরে সে শক্তি অর্জন করছে, ধীরে ধীরে সে পুনর্গঠন করছে। কার্ল মার্কস একটা সাবধান বাণী দিয়ে গেছে যে বিপ্লব যদি বা এই ধরনের গণ অভ্যুত্থান যদি আপনি সম্পূর্ণ করতে না পারেন, তাহলে এই যে রাষ্ট্র এটা আরও নিখুঁত এবং আরও হিংস্র হয়। ফলে আগামী দিনেও আপনারা আরও নিখুঁত এবং আরও হিংস্র রাষ্ট্র দেখবেন, এবং তার নমুনা আমরা দেখছি এই সরকার তার যে অতিরিক্ত মার্কিন প্রীতির দ্বারা। ফলে এটা অশনি সংকটের মতো। আমি জানি না কী হবে, কিন্তু আমি যেহেতু কথা বলি, আপনারা অপছন্দ করেন অনেকে, আমার কোনো সমস্যা নাই, কিন্তু আমি যে কথা আমার বিবেক থেকে বুঝি, আমার নিজের পড়াশোনা থেকে বুঝি, আমার অভিজ্ঞতা থেকে বুঝি। আমি বাংলাদেশে গ্রামে গ্রামে ঘুরি। আপনারা জানেন যে আমি ফকির মানুষ, মানে সত্যিকার অর্থে ফকিরি ধারার মধ্যে আমি আছি। ফলে গরিব মানুষের সঙ্গে আমি থাকি। ওরাই আমার ক্ষেত্র কাজের। আমি আপনাদের এখানে সভা করে আমাকে এখন আবার ছুটে যেতে হবে কুষ্টিয়া, একটা গ্রামের মধ্যে অজপাড়া গায়ে। আমি 2 জায়গায় থাকি। হয় আমি থাকি বড় বড় শহরে, নিউ ইয়র্কে কি ব্রাসেলসে বা প্যারিসে, অথবা বাংলাদেশের গ্রামে, ঢাকা শহরে থাকি না। এটা সবচেয়ে খারাপ জায়গা। এখানে কোনো ভদ্রলোক থাকে না, কিছু মনে করবেন না। এখানে কিছু নাই যেটা আপনি শিখতে পারবেন, জনগণকে শিখতে পারবেন। আপনি যখন গ্রামে যাবেন দেখবেন যে কী করে আপনার মাঠ ধ্বংস করা হচ্ছে বিষ দিয়ে। মাছ ধ্বংস হয়ে গেছে, হাওরে যান, আপনার বিভিন্ন বাউরে যান, আপনার মাছ নাই গ্রামে। অথচ বাংলাদেশ প্রাকৃতিক সম্পদে এত সমৃদ্ধ, অবিশ্বাস্য সমৃদ্ধ। আপনার চিন্তা করতে পারেন না বাংলাদেশ কী পরিমাণ সমৃদ্ধ। বাংলাদেশকে আমি দীর্ঘদিন থেকে বলছি, কেমন এটা আমি বেগম জিয়াকে বলেছিলাম, উনি প্রথমে বিশ্বাস করেন না। আমি যে বাংলাদেশকে ইউরোপের মতো হতে 3 থেকে 5 বছর লাগবে। তখন উনিকে একটা যুক্তি দিচ্ছেন, ওখানে আমরা বিভিন্ন যুক্তি দেব। তখন অনেক দিন আগে বলেছিলাম। আমি বললাম, ম্যাডাম 3 থেকে 5 বছর লাগবে কেন? খুব সহজ, কারণ বাংলাদেশ মিষ্টি পানিতে সবচেয়ে বেশি সমৃদ্ধ। মিষ্টি পানির দাম তেলের চেয়ে বেশি, মিষ্টি পানির দাম দুধের চেয়ে বেশি, মিষ্টি পানির দাম, সেখানে আরও কিছু মদ করে বসেছিল, আমাদের মিষ্টি পানির দাম মদের চেয়েও বেশি। আপনারা হাসছেন, কিন্তু আমি দুঃখ পাচ্ছি। মানে আমরা কি মিষ্টি পানি ধরে রাখতে পেরেছি? সারা পৃথিবীতে মিষ্টি পানি যে কী সম্পদ, কী পরিমাণ মাছ, গরিব মানুষ এই মাছ খেয়ে অতি সহজে সে কাটা দিতে পারে। বাংলাদেশ রীতিমতো একটা কি বলবো আমরা, জান্নাত বানাতে পারবে না, এটা বেহেশত হতে পারে। আল্লাহ আরবদেরকে কি দিয়েছে? তেল দিয়েছে আর নবী দিয়েছে। আমাদেরকে আর কিছু না দিলেও আমাদেরকে প্রাকৃতিক সম্পদ দিয়েছে, যার দাম তেলের চেয়ে বেশি। কিন্তু আমরা আল্লাহর নিয়ামতের প্রতি কৃতজ্ঞ না, এটা আমরা রক্ষা করতে জানি না। আল্লাহ দুনিয়াতে মানুষকে পাঠিয়েছে আল্লাহর খলিফা করে, বলছে আমি খলিফা পাঠাবো। খলিফার কাজ কি? তার সৃষ্টিকে রক্ষা করা। আর হুজুরে করে কি? হুজুরে কী করে? কী ওয়াজ করে? দাসের সঙ্গে সহবাস করে, সঠিক না বেঠিক এগুলো নিয়ে তারা বদবাস করে, এই তো করে। আর কে তাকফির, কে কাফের, এগুলো করে বেড়ায়। আচ্ছা, ইসলামের যে ফিলোসফিক্যাল প্রপোজিশন, এটা তো দুর্দান্ত, যে মানুষ আল্লাহর প্রতিনিধি। এটা তো নতুন রাষ্ট্র যদি আপনি চিন্তা করতে চান, নতুন সমাজ কল্পনা করতে চান, তাহলে মানুষের মধ্যে সম্ভাবনা রয়েছে, দিব্য সম্ভাবনা রয়েছে। ফেরেশতারা যেটা বলেছে, এরা গিয়া কি করবে? ফিতনা ফ্যাসাদ করবে। আর তিনি বলছেন আমি যা জানি তোমরা তা জানো না। তো এই মানুষকে আমরা উপেক্ষা করি, মানুষের কথা আমরা উপেক্ষা করি। কেমন
আর খ্রিশ্চানিটির তুলনা ইসলাম অবশ্যই পরকালকে স্বীকার করে, যেহেতু খ্রিশ্চানিটির মধ্যে পরকালটা প্রধান। ইসলামে পরকাল কখনো প্রধান ছিল না, এটা আছে, এটা কখনো প্রধান ছিল না। এটা একটা ইহলৌকিক ধর্ম। কার্ল মার্কসের কাছ থেকে আমাদেরকে ইহলৌকিকতা শিখতে হবে না। ইহলৌকিক ধর্ম ছিল, এটাকে আমরা কীভাবে নষ্ট করেছি, এটা কোনো সীমা পরিসীমা নাই। যে ধর্ম রক্ত মানে না, রক্তের ভিত্তিতে সম্পর্ক মানে না, গোষ্ঠীর ভিত্তিতে সম্পর্ক মানে না, গোত্রের ভিত্তিতে সম্পর্ক মানে না, কেমন কোনো ইহলৌকিক সম্পত্তির মালিকানা কিংবা কোনো ইহলৌকিক সম্পর্কের ভিত্তিতে মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক হোক, এ যে ধর্ম চায় না, পৃথিবীর সবচেয়ে তরুণতম ধর্ম ইসলাম, সে কিন্তু এই ঘোষণা দিয়ে গেছে, গোষ্ঠবাদ চলবে না, গোত্রবাদ চলবে না, রক্তবাদ চলবে না, জাতিবাদ চলবে না, ভূখণ্ডবাদ চলবে না, ভাষাবাদও চলবে না। একটা মাত্র সম্পর্ক আপনার সঙ্গে আমার হতে পারে, আপনি যদি আত্মসমর্পণকারী হন আর আমি যদি আত্মসমর্পণকারী হন, তাহলে আমরা এক। খুব সিম্পল, খুব সহজ। এখানে আপনার কারা কারা আত্মসমর্পণকারী আছেন? দুজন আছেন তো? যাক পেলাম, আলহামদুলিল্লাহ। ইসলামী বিশ্বাস বলে কোনো শব্দ নাই, আত্মসমর্পণকারী আছে। এর নাম হচ্ছে ঈমান। ঈমানের অনুবাদ বিশ্বাস না, বিশ্বাস যে খ্রিশ্চান কনসেপ্ট, ফেথ। ফেথ যদি বিশ্বাস হয় আপনার, এটা তো আপনার বিশ্বাস, তার সঙ্গে ধর্মের কী সম্পর্ক? আমার বিশ্বাস, আমি বিশ্বাস করি, তো বিশ্বাস মানে কি? শাহাদা আছে ইসলামে, সাক্ষ্য হতে হবে আপনাকে, আল্লাহকে উপলব্ধি করতে হবে, তাকে উপলব্ধি করতে আমরা ভেতরে তিনি আছেন, তিনি বিরাজ করেন, সবসময় নিত্য বিরাজ করেন। তাহলে এই যে এত বড় একটা বৈপ্লবিক ধর্ম সমস্ত ধর্মের শেষে যে এসছে এবং নতুন বক্তব্য দিয়ে গেছে, নতুন কথা দিয়ে গেছে, একটা বিশ্ব সমাজের স্বপ্ন দেখাইছে যে আমরা একদিন কী হবে, একটা উম্মাহ, মাদার অফ অল কমিউনিটিস, সমস্ত সমাজের যিনি জননী, সমস্ত সমাজ নিয়ে বৈচিত্র্য এবং স্বাতন্ত্র্য সহ বিভিন্ন জনগোষ্ঠীর তাদের স্বাতন্ত্র্য, তাদের বৈচিত্র্য, তাদের ভাষার বৈচিত্র্য, তাদের পোশাকের বৈচিত্র্য, তাদের খাবারের বৈচিত্র্য, চলাফেরার বৈচিত্র্য, এই সমস্ত বৈচিত্র্য নিয়ে একটা উম্মাহ গঠিত হবে, বিশ্ব সমাজ গঠিত হবে। দুর্দান্ত প্রস্তাব, চিত্র নিয়ে প্রস্তাব। আপনি যদি বাংলাদেশের আলো হাওয়া বাতাসের পরিপ্রেক্ষিতে বাংলা ভাষা যে সংস্কৃতি, তার যে শক্তি, তার যে আনন্দ, তার যে মাধুর্য, যেটা আপনি আল্লাহর কাছ থেকে নিয়ামত আকারে পেয়েছেন, এটাকে রক্ষা না করে আপনি যদি মার্কিন যুক্তরাষ্ট্রের সংস্কৃতি গ্রহণ করেন, তাহলে তো আল্লাহ তো নারাজ হবেন। আপনাকে তো বাংলা ভাষা দিয়েছে, আমি যে ভাষায় কথা বলছি এটা তো আল্লাহরের সৃষ্টি, আমি যে দেশে বাস করি তা আল্লাহরের সৃষ্টি। একটা ট্রপিক্যাল ওয়েদার, এখানকার পোশাক তার নিজস্ব ইতিহাস আছে, সমস্ত কিছু আছে। এখন যদি আমি আরব দেশের পোশাক পরে দাবি করি আমি ভালো মুসলমান, বাংলাদেশের পোশাক পরা যাবে না। তার স্বভাবতই আমি ইসলামের সঙ্গে একটা দ্বন্দ্ব তৈরি করি, আমি আল্লাহর সঙ্গে বিপরীতে দাঁড়াই, কারণ তিনি তা আমার সংস্কৃতিকে বিকশিত করার কথা বলেছেন। আরবদের সংস্কৃতি বিকশিত করবেন আরবরা, ওটা একটা গরমের দেশ, ওদের সংস্কৃতি মধুর, আমরা শ্রদ্ধা করি, ওই সংস্কৃতি তো আমার সংস্কৃতি না। আল্লাহ তো এটা আমাকে দেন নাই, যদি তিনি এটা আমাকে দিতেন তো তিনি আমাকে আরব বানাইতে পাঠাতেন। তিনি আমাকে পাঠিয়েছেন আমার প্রাণ, প্রকৃতি, পরিবেশ, ধর্ম, ভাষা, সংস্কৃতি এটাকে রক্ষা করার জন্য। আমি যখনই এটা রক্ষা করব, তখনই আমি স্বভাবতই নিজেকে রসুলের উম্মত হিসেবে দাবি করতে পারবো। দেখছেন আমাদের কিন্তু ধর্ম নিয়ে কোনো আলোচনা নেই আমাদের সমাজে, এবং এমনই একটা বাঙালি জাতিবাদ এমন একটা পরিস্থিতি তৈরি করেছে যেখানে ইসলাম বিদ্বেষ এবং ইসলাম নির্মূল ছাড়া আর কোনো রাজনীতি নেই, যে বাঙালি জাতিবাদ থাকতে হবে আর সব নির্মূল করতে হবে। আর ঠিক তাদের কাছ থেকে আমরা আরেকটা ইসলামবাদী দলকে দেখছি, তারা বলতেছে এই দেশে যেহেতু 95% মুসলমান, খালি মুসলমানরা এই দেশে থাকে। এটা হলো, এটা বাঙালি জাতিবাদের মতোই তো একই ভাষা, এটা তো হতে পারে না। এই দেশটা সকলের, সকলকে রক্ষা করা আমাদের কাজ।
তাহলে আমরা এই যে গঠন প্রক্রিয়ার যে কথা আপনি বলছেন, এই গঠন প্রক্রিয়ার মধ্যে এই জিজ্ঞাসাগুলো আপনারা অনেকে নিশ্চয়ই আমার সঙ্গে একমত হবেন না, আমি তো অভিনন্দন জানাবো, একমত হতে দরকার নেই, কিন্তু আমরা তো কথা বলতে পারি যে ঠিক আছে কোনটা আমাদের জন্য সঠিক, কী বললে আমরা সকলে একসঙ্গে থাকতে পারবো, কী বললে আমরা একটা রাজনৈতিক জনগোষ্ঠী হব। রাজনৈতিক জনগোষ্ঠী মানে হলো যার সঙ্গে আমি একই বাড়িতে বাস করব, জাতি টাতি না, মুসলিম জাতি বলে কোনো জাতি নেই, কমপ্লিটলি অ্যান্টি ইসলামিক কনসেপ্ট, ইসলামে কোনো জাতিবাদ নেই, ইসলামে কোনো জাতিবাদ নেই, ভূখণ্ডবাদ নেই, কিন্তু কি আছে, আপনি একটা দিব্য ক্ষমতার সম্পন্ন সত্তা, আপনার মধ্যে আল্লাহর গুণাবলী আছে যদি আপনি চর্চা করেন, আপনার মধ্যে অলিয়া উলিয়ার গুণাবলী আছে, আপনার মহৎ হবার গুণাবলী আছে, আপনার মধ্যে খারাপ দিক আছে, ভালো দিক আছে, আপনাকে এই জন্য শয়তানের বিরুদ্ধে লড়াই করতে হবে আপনাকে সারাক্ষণ, যে আপনাকে ফুসলাচ্ছে, যাতে আপনার গুণাবলী, আপনার ইতিবাচক গুণাবলী পরিস্ফুট হয়। আর আপনার কি আছে, আপনার একটা আকীদা আছে যেটা আপনি আপনার রসুলের কাছ থেকে পেয়েছেন। রসুল আপনি কিছু নিয়ম বলেছেন, 5 ওয়াক্ত নামাজ পড়ো, 5 ওয়াক্ত নামাজ পড়া মানে তো আল্লাহর সঙ্গে আপনি সম্পর্কিত হচ্ছেন, এই নামাজ পড়ার নিয়ম মতো আকীদা পালন করো। কিন্তু আকীদা পালন করলে যে আপনি খুব ভালো মুসলিম হলেন তা তো না, কারণ একই আকীদা তো অন্য নবীদেরকে দিয়েছেন আল্লাহ, খ্রিস্টানদেরকে দিয়েছেন, ইহুদিদেরকে দিয়েছেন, তাদেরও আকীদা আছে, তারাও নামাজ পড়ে, তারাও রোজা রাখে, এটা সেমিটিক সব রিলিজনে আছে। আবার অন্য যে সকল জাতি গোষ্ঠীর কাছে তিনি পথ প্রদর্শক পাঠিয়েছেন তাদেরও তো আকীদা আছে। এই দেশে পৌত্তলিকতা এসছে বহু পরে, ইসলাম অত্যন্ত তরুণ ধর্ম, সবচেয়ে প্রাচীন ধর্ম, সে বেদ বলুন উপনিষদ বলুন, একত্ববাদ তো সেখানেও আছে, একত্ববাদ তো মুসলমানরা একচেটিয়া না, একত্ববাদ তো মুসলমানরা একচেটিয়া না। তাহলে যখনই আমরা এই উদার জায়গায় দাঁড়িয়ে আমরা যখনই বৃহত্তর সমাজ করতে যাব, বৃহত্তর রাজনৈতিক জনগোষ্ঠী করতে যাব, বৃহৎ বড়, যার মধ্যে সকলে অন্তর্ভুক্ত, যারা পলিটিক্যাল কমিউনিটির অন্তর্গত, আমি যে পলিটি মানে আমি যে সমাজ বা রাষ্ট্রের পরিসরকে কল্পনা করছি, সেই পরিসরের মধ্যে কারা কারা অন্তর্ভুক্ত আর কারা না, কারা আমার শত্রু, কারা আমাকে সে পলিটি করতে দেবে না, এই ব্যাপারটা, এই প্রশ্নের মীমাংসার মধ্য দিয়ে নতুন রাজনৈতিক চেতনা, নতুন রাজনৈতিক শক্তির উত্থান এবং ঘটে। এবং যখনই আমরা এটা করতে পারবো তখনই আমাদের নতুন রূপান্তরের বা আরেকটি গণঅভ্যুত্থানের বা বাংলাদেশকে নতুন করে গঠন করবার আরেকটি পরিস্থিতি আমরা তৈরি করতে পারব। ফলে এই যদি আমরা মাথার মধ্যে রাখি তাহলে আমরা কিছু কিছু ধারণা আপনারা একটু মনে রাখবেন, তাহলে আমরা দ্রুত বেগে অনেক বড় গভীরতর আলোচনা ঢুকতে পারবো। একটা হলো গাঠনিক প্রক্রিয়া, যেটা আপনারা এখানে শুনেছেন। 2 নাম্বার হলো গঠনতন্ত্র। 3 নাম্বার হলো গাঠনিক ক্ষমতা। তো গাঠনিক ক্ষমতাটার কথাটা সবার আগে মনে রাখবেন। গাঠনিক ক্ষমতা হলো জনগণ গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যখন দৃশ্যমান বা প্রত্যক্ষভাবে নিজেকে প্রমাণ করে সে কোনো আইনের অধীন নয়, সে কোনো সংবিধানের অধীন নয়, সে এখন হাজির, লাব্বায়েক, সে হাজির, এটাকে বলে গাঠনিক ক্ষমতা। সে যখন তার রবের কাছে বলে আমি হাজির, ওটাই ঘটেছে 5ই আগস্টে, যে আমাকে দমন করা হয়েছিল এর আগে, জালিম শাসক আমাকে দমন করেছে, কিন্তু আমি হাজির হয়েছি নিজের সত্তা নিয়ে, এটাকে বলে গাঠনিক ক্ষমতা। এই গাঠনিক ক্ষমতা এটা দিব্য ক্ষমতা, এটা আল্লাহর তরফ থেকে প্রদত্ত, এটা আপনি পাবেন না কোথাও। কেন এটা আল্লাহর তরফ থেকে আসে? কারণ এই ক্ষমতা যখন মানুষের মধ্যে আসে তখন মানুষ
মুখে বুলেট নিয়ে শাহাদাত বরণ করতে দ্বিধা করে না। আপনার শহীদ হওয়ার কথা অর্থ জানেন না। এই যখন গাঠনিক ক্ষমতা তার মধ্যে আসে, সমষ্টির স্বার্থ ধারণ করে যে বুলেট বুকে পেতে নিয়েছে, ওই তো শহীদ। সে তার জীবের জীবনকে উপেক্ষা করেছে। সে আমাদের চেয়ে ভাগ্যবান। এই জীবন যে কেউ প্রত্যাশা করে, সে ইতিহাসে লিখিত থাকবে তার নাম। তারা ইতিহাস তৈরি করে গিয়েছে, কিন্তু আমরা তাদের সঙ্গে বেইমানি করেছি। আমরা তাদের যে অভিপ্রায় মনে রেখে সাঈদ 2 হাত তুলে দিয়েছিল, আমরা কি সে অভিপ্রায় বোঝার চেষ্টা করেছি, জানার চেষ্টা করেছি? আমি যেন বলেছি যে এই যে অভিপ্রায় মনে রেখে শহীদরা শাহাদাত বরণ করলেন, এই অভিপ্রায়ের লিখিত রূপ দেওয়াটাকেই বলে গঠনতান্ত্রিক প্রক্রিয়া। গাঠনিক ক্ষমতা এসে গেছে এবং এরপর এটা গঠনতান্ত্রিক ক্ষমতা। তারা চাই আমি একটু খালি বিনয়ের সঙ্গে বলবো, আমার বইয়ের প্রচারের জন্য না, আপনারা এই বইটা একটু পড়বেন, তাহলে আমার অনেক কথার উত্তর আপনি এর মধ্যে পেয়ে যাবেন। এবং কী করা উচিত ছিল তারও কিন্তু 1 বছর আগেই বলা ছিল। আচ্ছা, আমাদের এতক্ষণ যে আলাপটা হইল, এই আলাপটা আমাদের শেষ না, মানে এই আলাপটাকে আমরা দীর্ঘায়িত করতে চাই প্রশ্নের মধ্য দিয়ে। তো আপনাদের যাদের বিভিন্ন প্রশ্ন রয়েছে, সেটা হতে পারে আজকের আলোচনার বিষয়বস্তুর পরে, অন্য কোনো জিজ্ঞাসা সেটা আপনারা জিজ্ঞেস করতে পারেন। তো সেক্ষেত্রে আমার কাছে মনে হয় যে হাত জাগিয়ে প্রশ্নটা খুব বেশি ভালো হয়, যে কার কার প্রশ্ন আছে। তো আমি আসলে যে কে প্রশ্নটা করবেন সেটা হচ্ছে প্রত্যেক পাশ থেকে শুনতে চাই। জি অবশ্যই। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমার যে প্রশ্নটি হলো সেটা হলো, আপনি বললেন যে বাঙালি জাতীয়তাবাদ নিজস্ব কালচারকে ধ্বংস করছে, আবার একই সাথে এখন একটা যে প্রতিক্রিয়াশীল কালচার গড়ে উঠতেছে, যে আমরা 95% মুসলিমের জন্য আমরা অন্য কালচারকে, মানে আমাদের ওই কালচারটাকে ধ্বংস করতেছি। সো এই বাঙালি জাতীয়তাবাদের দ্বারা আমরা গত 50 বছর মানে এইটার ভিতরেই আবদ্ধ ছিলাম, আবার এখন আবার আমরা যে আসলে নতুন নিজস্বতা ফিরে যাবো তাও পারতেছি। তো এটা আসলে আমরা কিভাবে ফিরে যেতে পারি? কারণ আসলে এখন আমরা সর্বত্রই এটা দেখতে পাচ্ছি, এই সংকটটা আমরা উপলব্ধি করতে পারতেছি। এই একটা কোশ্চেন। আরেকটা কোশ্চেন আমার আছে, সেটা হলো গণতন্ত্র মানে নির্বাচন, এটা একদম একটা প্রতিষ্ঠিত বিষয় হয়ে গেছে। তো গণের সার্বভৌমত্ব আমরা আসলে নির্বাচন ব্যতীত আর কিভাবে প্রতিষ্ঠা করতে পারি? এটা আমরা কিভাবে, নির্বাচন ছাড়া কি করে করবেন? তাই নির্বাচন থাকতে পারে, বাট অ্যাকচুয়ালি কোন ফর্মে আমরা এটা প্রতিষ্ঠা করতে পারি? এই দুটো কোশ্চেন। আচ্ছা, প্রথমটা একটু বলি। প্রথমত আমাদেরকে, যদি আমরা আগামী দিনে বাংলাদেশকে গড়তে চাই, আমরা রাজনৈতিক জনগোষ্ঠী হিসেবে যদি আমরা নিজেদেরকে সকলের সঙ্গে সম্বন্ধ যুক্ত করতে চাই, যাদের সঙ্গে আমরা একসঙ্গে বাস করব, সব ধরনের রাজনৈতিক জনগোষ্ঠী, জাতিবাদ না। বাঙালি জাতিবাদের পতনের ফলে আমরা যে জাতিবাদকে দেখছি, এটা হলো মুসলিম জাতিবাদ বলে দাবি করে। সে নিজেকে মুসলিম জাতিবাদ বলে দাবি করে, কিন্তু আসলে ইসলামের জাতিবাদের কোনো স্থান নাই। ইসলাম জাতিবাদ বিরোধী। ফলে এটা ইসলামের জায়গা থেকে এটা বিরুদ্ধে আমাদের লড়াই করতে হবে। এখন এর কৌশলগত দিক হচ্ছে, আপনি যখনই এর বিরুদ্ধে লড়াই করতে যাবেন, তখন পাশাপাশি, যেহেতু তার সঙ্গে দ্বন্দ্ব ছিল এর আগে বাঙালি জাতিবাদের, তখন আমরা বাঙালি জাতিবাদকে পুষ্ট করি, তার পক্ষে শর্ত তৈরি করি। ফলে আমাদেরকে সতর্ক হতে হবে যে আমাদেরকে যে কথাটা বলতে হবে পরিষ্কার, জাতিবাদের যুগ শেষ হয়ে গেছে, জাতিবাদের যুগ আর নাই। আমরা এসেছি এবার গঠনের যুগ। শব্দটা খেয়াল করুন, আমি বিপ্লবে ব্যবহার করি না শব্দটা। কেন? বিপ্লব বললেই আপনি দেখবেন যে লিবারেল যারা তথাকথিত নির্বাচনবাদী, তারা ফরামাজার আবার এই দেশকে অস্থিতিশীল করার জন্য কথা বলা শুরু করছে, নুনাকে ধরো, মুনাকে গুম করো। তো এটা দরকার নেই আমাদের। আমরা যেটা বলতে চাই সেটা হলো এই, যে আমরা গণ অভ্যুত্থান কথাটার মর্ম ভালো করে বুঝি
এবং গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে যে গাঠনিক ক্ষমতা তৈরি হয় জনগণের, এটা আমরা ভালো করে বুঝি। এবং এই ধরনের পাঠচক্রের মধ্য দিয়েই কিন্তু গাঠনিক ক্ষমতা তৈরি হয়। প্লিজ এটা একটু মনে রাখেন। এবং আমি চাই এই পাঠচক্রটা শক্তিশালী হোক এবং আপনারা তর্ক বিতর্ক করেন, আমাকেও ব্যতিব্যস্ত করেন প্রশ্ন দিয়ে। যখনই আপনারা এটা করতে পারবেন তখনই বুঝবো আমরা একটা পরবর্তী গণ অভ্যুত্থানের জন্য তৈরি হয়ে গেছে। ঠিক আছে, আরেকটা প্রশ্ন ছিল না, গণের সার্বভৌমত্ব আপনি গণ অভ্যুত্থান ছাড়া তো আপনি পারবেন না। এখন আমাদের প্রশ্নটা এটা হবে না, এখন আমাদের প্রশ্নটা হবে যে সাংবিধানিক প্রতি বিপ্লবের পরে আমাদের রণনীতি এবং রণকৌশল কী হবে, এখন এলো জিজ্ঞাসা। কারণ আমরা ব্যর্থ হয়েছি, ব্যর্থ হলে তো আমার কপাল চাপালে কোনো লাভ নাই। তাহলে আমরা কী করে আবার নতুনভাবে সংগঠিত হব? আমাদের মধ্যে বিভাজন তৈরি হয়েছে, আমাদের মধ্যে অবিশ্বাস তৈরি হয়েছে, আমাদের মধ্যে সন্দেহ তৈরি হয়েছে। এটা আমরা কী করে কাটাবো? এটা হলো আমাদের রণকৌশলগত দিক। নীতিগত দিক হচ্ছে, হ্যাঁ, এই যে আজকে যেটা আপনারা করলেন এটাকে আমি অভিনন্দন জানাই, যে আমাকে ডেকেছেন, কথা শুনছেন। আমার বিপরীত জেনে আছে তাকেও ডাকুন, তার কথা শুনি। আমরা তো একটা জিনিস, দেশকে ভালোবাসেন, আমি তো আর সব লোকে রাখতে বলছি না, আপনারা আমার চেয়ে ভালো বুঝবেন। ফলে আমরা কথা বলি এবং আমাদের কনসেপ্ট, আমাদের ধারণার জায়গাগুলো, এটা আমরা একটু পরিষ্কার করি। আমার এই ক্ষুদ্র বইটার সমালোচনা করেন যে ফরাদ ভাই এটা ঠিকমতো বলেন নাই, বা এটা ঠিক বলছেন, এটা গ্রহণ করি, এটা আমরা গ্রহণ করি না। বা আপনার এই গত অভিজ্ঞতা, আপনি 1 বছর আগে লিখেছেন, এই অভিজ্ঞতার ভিতর দিয়ে আপনি কী বলতে চান, এটা আমি সেটা লিখছি। আমার পরবর্তী বইয়ের নাম গঠন। এটা একভাবে নিউ লিবারেল যারা এই পলিসির প্রবক্তা, যারা এই নির্বাচনে কথা বলে, কথা স্থিতিশীলতার কথা বলে, তাদের বিপরীতে আমরা গঠনের রাজনীতি এটা আনতে চাই। ফলে আমাদের রণধ্বনি হলো গঠনের রাজনীতি, আমরা গঠন করতে চাই। আমরা ব্যর্থ হয়েছি একবার, দ্বিতীয়বার ব্যর্থ হব না। ফলে সেই গঠন করতে গেলে আমাদের কোথায় কোথায় যেতে হবে, কাকে পড়তে হবে, কাকে জানতে হবে, হ্যাঁ, খুব ভালো করে বুঝতে হবে। অতীতের ইতিহাস পড়তে হবে। কেন মওলানা ভাসানী ব্যর্থ হলেন, কেন সিরাজ আলম খান ব্যর্থ হলেন? আমাদের চেয়ে তো বড় গণ অভ্যুত্থানের 2টা লোক বাংলাদেশে, গণ অভ্যুত্থানের 2 জন সেনাপতি আছেন। কেমন তাদের সাফল্য এবং তাদের ব্যর্থতা, এটা আমাদেরকে খুব আন্তরিকতার সঙ্গে পড়ে বুঝতে হবে। কেন এই 2টো মানুষ পারল না এগিয়ে যেতে, বা তাদের কী স্বপ্ন ছিল, সেই স্বপ্ন কি আমরা এখন আনতে পারবো? ধরা যাক মওলানা ভাসানীর রুবুবিয়াতের রাজনীতি, তিনি শাসনবাদী রাজনীতির বিপক্ষে তিনি প্রতিপালনের রাজনীতির কথা বলেছেন। টমাস হবসের রাজনীতির বিপরীতে তিনি নতুন একটা বিপ্লবী রাজনীতির প্রস্তাব করেছেন, যে আল্লাহ সকল জীবের প্রতিপালন করেন। আল্লাহ কখনো বলেন না সূর্যকে যে ওই বেটা হিন্দু, ওকে তুমি আলো দিবে না। আল্লাহ কখনো নদীকে বলেন না ওই বেটা খ্রিস্টান, তাকে তুমি পানি দেবে না। তিনি সকল প্রাণের প্রতিপালন করেন। তাহলে সকল প্রাণের প্রতিপালনের যে ধারণাটা, এটা অত্যন্ত শক্তিশালী ধারণা। এটা আমাদের দেশের, এই একটা মুসলিম প্রধান দেশে এই ধারণার যে সার্বজনীন রূপ, এটা সকল ধর্মকে আকৃষ্ট করে এবং এটা গ্রহণ করব তার কাছে। এবং তিনি কি বলেছেন, আমরা শাসনবাদী রাজনীতি চাই না। শাসনবাদী রাজনীতি মানে টমাস হবসের লেভিয়াথান, এটা তিনি চান না। তাহলে বাংলাদেশে বসে তার মতো একজন মানুষ, যিনি কি, তিনি কওমি মাদ্রাসা একজন অনুসারে, সেখান থেকে তিনি নতুন যে রাজনীতির স্বপ্ন দেখিয়েছেন আমাদের, এবং সারা জীবন তার ব্যক্তিগত জীবনে ইসলামকে আঁকড়ে ধরেছেন। যে জীবন তিনি যাপন করেছেন, এটা আমার রসুলের জীবনের মতো নেই, অতি কি মিসকিন। তিনি তার জীবনযাপন করেছেন, কখনো কোনো লোভ তাকে স্পর্শ করেনি। তো তার কাছ থেকে আমাকে শিখতে হবে। ঠিক তেমনি আরেকটি নির্লোভ লোক ছিল সিরাজ আলম খান, যে মানুষটি বলেছে, যখন ছাত্র ইউনিয়ন সবচেয়ে শক্তিশালী, যিনি প্রথম
বাংলা ভাষা, বাংলা সংস্কৃতি এবং একই সঙ্গে সঙ্গে প্রভিন্সিয়াল অটোনমির কথা বলে তিনি লড়াই করেছেন এবং তিনি বলেছেন যে সুবে বাংলা কলোনিয়াল, এটা খুব গুরুত্বপূর্ণ বুঝতে পারে আপনাদের। সিরাজুল সময় ভুল ধারণা আছে যে তিনি জাসদের সঙ্গে যুক্ত করে তাকে ভাবি আমরা জাসদকে মনে করি সিরাজুল খান, এটাও সম্পূর্ণ ভুল এবং ভ্রান্ত। তিনি কি বলছেন? তিনি বলছেন সুবে বাংলা, যে আমরা ইংরেজের কাছে হেরে গেছি যেদিন সিরাজউদ্দৌলার ময়দানে আমবাগানে মীর মদন এবং মোহনলালের সৈনিকদের হারিয়ে লর্ড ক্লাইভ এই বাংলা দখল করেছে। বাংলা, বিহার, উড়িষ্যা সেই বৃহত্তর যে গণপরিষদ, বৃহত্তর যে ভূগোল, এই ভূগোল তো ঐতিহাসিকভাবে এই ভূগোলের ইতিহাসের সঙ্গে আমরা যুক্ত। তাহলে আমাদের রাজনীতি হবে এই বৃহত্তর ভূগোলকে আবার পুনরুদ্ধার করা। তার মানে এই নয় যে কালকে ইন্ডিয়ার বিরুদ্ধে যুদ্ধ করতে হবে আমাদের, কিন্তু সুবে বাংলার স্মৃতিটা আমাদের আনতে হবে। সিরাজউদ্দৌলা সম্পর্কে দুনিয়ার যত আজে বাজে গল্প, এগুলোর বিরুদ্ধে লড়াই করতে হবে আমাদেরকে, কারণ আমাদেরকে ইতিহাসও ঠিক করতে হবে। ঠিক করতে হবে না? করতে হবে, সমালোচনা করতে হবে। তারা ফিউডাল ছিল, আমরা সেই ফিউডাল সমাজ চাই না, কিন্তু তার সঙ্গে সঙ্গে আমরা কি কলোনিয়ালিজম চাই? আমরা কি ইংরেজের গোলামি চাই? তা তো আমরা চাই না। তাহলে তিনি এই স্বপ্ন দেখেছেন এবং ফলে তিনি কি করেছিলেন? তিনি মনে করেন সুবে বাংলাকে আমি জিততে হবে, আমি এটাকে যদি সফল করতে চাই তাহলে অবশ্যই বাংলা ভাষা, বাংলার সংস্কৃতি, বাংলার ভূগোল, বাংলার প্রকৃতি, বাংলার প্রাণ, এই সমস্ত কিছু নিয়ে বৃহত্তরভাবে আমাকে চিন্তা করতে হবে। দিস নাম্বার ওয়ান। নাম্বার টু, আমি বিনয়ের সঙ্গে বলবো আপনারা দয়া করে তার গণতন্ত্র বাংলাদেশ এই বইটা পড়বেন, যেখানে তিনি স্থানীয় সরকার, নতুন ধরনের প্রশাসন এবং রাষ্ট্র কী করে গড়ে তুলতে হবে তার অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন তার অভিজ্ঞতা থেকে, কারণ তিনি একজন অভিজ্ঞ মানুষ। ফলে অভিজ্ঞ মানুষের কাছে শুনতে হবে আমাদের। লড়াই করে গেছে, এই আরেকটি নির্লোভ মানুষ, তার কোনো লোভ ছিল না। ফলে আমরা এই দুজনের কাছ থেকে আপনারা যারা গণঅভ্যুত্থানের মধ্যে আছেন আমরা শিখবো। সরি, আমি প্রশ্ন বড় উত্তর দিচ্ছি, এটা অন্য প্রসঙ্গে এসে যাচ্ছে বলে। তাটা সবসময় জনগণের মধ্যে নিহিত থাকে। গণঅভ্যুত্থান মানে আপনি যেটা 5ই অগাস্টে দেখেছেন এই রূপ নাও হতে পারে। আচ্ছা, এখন সেটা কী রূপ নেবে এটা তো অ্যাবস্ট্রাক্ট নিয়ে আমি আগে বলতে পারবো না, এটা বলা উচিত নয়। আমাদের প্রথম কথাটা হচ্ছে, যেমন দুটো আমার আলোচনায় উদাহরণ এসছে, আমি একটু আসি আমি এটা শেষ করি। প্রথম কথা আমি বলেছি, তার আগে আরেকটা কথা আপনি ভুলে গেছেন। আমি বলেছি এখনকার আমাদের রণধ্বনি হবে সাংবিধানিক প্রতি বিপ্লবের পরের রণনীতি এবং রণকৌশল কী হবে। এই যদি প্রতি বিপ্লবের বিপরীতে আপনি দাঁড়াতে চান, প্রথম আপনাকে মোকাবেলা করতে হচ্ছে অবিলম্বে নির্বাচনবাদ। এই সময় এটা হলো আপনার প্রথম রণকৌশল, এটা বুঝতে পারছেন তো? আপনি যখনই নির্বাচনবাদকে মোকাবেলা করবেন তার মধ্য দিয়ে আপনাকে প্রমাণ দেখাতে হবে একই পাশে কেন নির্বাচন বাংলাদেশের জন্যে, আমি বাংলাদেশকে গঠন করবার ক্ষেত্রে এটা কেন বাধা, 1 নাম্বার। 2 নাম্বারটা হলো নির্বাচনবাদ, নির্বাচন বিরোধিতা করি নাই, নির্বাচনবাদটা আমাকে কেন এই মুহূর্তে নতুন রাষ্ট্র গঠনের আমার যে রণনীতি এটাকে আবছা এবং অস্পষ্ট করে দেয়। 2 নাম্বার। 3 নম্বরটা হচ্ছে, যদি আপনি সেটা যখনই জনগণের কাছে এটাকে মোকাবেলা করতে যাবেন তখনই নির্বাচনবাদ এবং গাঠনিক রাজনীতির ধারা, এই দুটো ধারা জনগণ দেখবে। গাঠনিক রাজনীতির ধারা মানে যে শুধু গণঅভ্যুত্থানের মাধ্যমে আপনি করবেন তা নাও হতে পারে, এটা জেলাভিত্তিক আন্দোলন হতে পারে, এটা প্রদেশভিত্তিক আন্দোলন হতে পারে, এটা কোনো একটা ইস্যু ভিত্তিক আন্দোলন হতে পারে। যেমন ধরুন আপনি চট্টগ্রাম পোর্ট আপনি বিদেশিদের দিয়ে দিচ্ছেন, চট্টগ্রাম পোর্ট কেন্দ্রিক লড়াই হতে পারে। আপনি যে কোনো ইস্যুতে জনগণ সামনে চলে আসবে, কোন রূপ নিবে এটা আমরা জানি না। আপনাদের সেই ইস্যুগুলোকে আলোচনা করতে হবে, প্রচার করতে হবে, তার মধ্য দিয়ে এটা দানা বাঁধবে। ঠিক আছে? আপনার শিক্ষা ব্যবস্থা নিয়ে আলাদা হতে পারে, আপনি কৃষি নিয়ে আলোচনা হতে পারে,
এটা আমরা এটা আমরা আলোচনা করি নাই। কেন? কারণ আমরা বৈষম্য বিরোধী আন্দোলনের মধ্যে আটকে আছি না। ইতিমধ্যে 11টা কমিশন হয়েছে। তাহলে আমি মনে করি আপনাদের এখানে বসে আমরাও অত্যন্ত আনন্দের সঙ্গে অংশগ্রহণ করব। আপনাদেরকে প্রত্যেকটা কমিশনের রিপোর্টকে পর্যালোচনা করা এবং তাকে নাকচ করাটা কাজ। যে আপনি জনগণ এবং জনগণের যে একটা গণশক্তি আছে, তার গণশক্তি মানে তার যে চিন্তা করার ক্ষমতা, তার পর্যালোচনা করার ক্ষমতা, এটা তো আপনাকে প্রমাণ করতে হবে। তারা বিদেশ থেকে বহু লোককে নিয়ে এসে কমিশন বানিয়ে দিয়েছেন, আপনি কমিশন বানাতে পারেন না কেন? আপনি যদি রাষ্ট্র পরিচালনা করতে চান, আপনি তো এখনই কমিশন বানাবেন। আজকে আমি মনে করি যে আপনাদের ইনকিলাব কি মঞ্চ বা কালচার সেন্টার, আপনারা কমিশন ডাকেন, গণকমিশন আমরা করলাম। আমরা প্রত্যেকটা কমিশনের সমালোচনা করবো, আমরা সমর্থন করবো। আমরা মনে করি আমরা চিন্তা পাঠচক্র থেকে আমাদের পত্রিকা বেরোচ্ছে, আমরা সমর্থন করি, হ্যাঁ আমরা গণকমিশন করবো। প্রত্যেকটা গণকমিশনে তাদেরকে ডাকবো যে কেন এগুলো লেখছ, কৃষি ভিত্তিতে লেখছ, আসো। এইটা হচ্ছে এই যে গাঠনিক প্রক্রিয়া, এটা হচ্ছে গাঠনিক প্রক্রিয়া। ঠিক আছে, এবার বলুন। স্যার আমার প্রশ্ন দুটোটা হলো, এই যে জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদ, এই ব্যাপারগুলো নিয়ে আপনি আসলে কিভাবে মূল্যায়ন করবেন, এবং আমরা যারা তরুণ প্রজন্ম গণঅভ্যুত্থানের পক্ষ শক্তি বলি, তাদের আসলে সামনে যে বিপদের কথা বললেন, এটাকে আমরা কাটিয়ে উঠবার জন্য কিভাবে প্রস্তুতি গ্রহণ করবো, বা আমাদের চিন্তা কাঠামোতে কিভাবে প্রস্তুতিটা থাকবে। দ্বিতীয় ব্যাপার হলো যে ইসলাম নিয়ে যে আপনার যে অবজারভেশন বা পরামর্শগুলো, সেক্ষেত্রে আমরা অনেক ক্ষেত্রে দেখি বিদ্যমান চিন্তা কাঠামোর সাথে সংঘর্ষপূর্ণ অনেক কথা বলছে। তো এগুলি আমরা বিক্ষিপ্তভাবে শুনি, কখনো টকশোতে, যেমন আজকে কিছু বিভিন্ন পাঠ্যক্রে, এগুলি একত্রিত হয়ে বইয়ের এক মলাটবদ্ধ হয়ে আসবে কিনা, এসেছে কিনা, সেটা একটু জানা। ইনশাআল্লাহ আসবে। আগের প্রশ্নটা কিছু, প্রথম প্রশ্নটা আচ্ছা, প্রথমত জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদ নিয়ে আমরা প্রচুর লিখেছি, আমি প্রচুর লিখেছি। একটু আমাদের চিন্তা, সাপ্তাহিক চিন্তাটা ফলো করলে আপনারা দেখবেন। প্রথম আমি কিছু বলি, জুলাই ঘোষণাপত্র দেবার কোনো অধিকার ডক্টর ইউনূসের নাই। প্রথম, জুলাই ঘোষণাপত্র দেবার অধিকার ছিল 5ই আগস্টে গণ অভ্যুত্থানের শক্তির, গাঠনিক শক্তির তরফ থেকে এই ঘোষণা যদি দিত, প্রোক্লেমেশন, তখন সেটা স্বাভাবিকভাবে সেটা গঠনতন্ত্রের বেসিক স্ট্রাকচার হয়ে যেত, নতুন গঠনতন্ত্র প্রণয়নের বেসিক স্ট্রাকচার হয়ে যেত। কেমন? তো সেটা কি হতে পারত, সেটা আমরা একটা ঘোষণাপত্র দিয়েছি, একটু পড়বেন। সেখানে আমরা বলেছি যে 3টে ঘোষণা দিলে ভালো হতো। আমরা ঘোষণা দিয়েছি থিওরিটিক্যাল জায়গায়, কারণ আমরা বলেছি রাজনৈতিক এবং আইনি বৈধতার দিক থেকে আমাদের দেবার কোনো অধিকার নেই। এটা একমাত্র ছিল যারা গণঅভ্যুত্থান করেছে তারাই। কিন্তু তারা কি দিতে পারতেন, এটা আমরা একটা ইন্টেলেকচুয়াল এক্সারসাইজ আকারে দিয়েছি। আমি খুব খুশি হব যদি আপনারা পড়েন, এবং নাই যেটা পাঠিয়ে দেবেন, যে প্রথম সংখ্যাটা অন্তত, বা আপনারা ইয়েতে করবেন, হোয়াটসঅ্যাপে সবাইকে শেয়ার করবেন ওই বার্তাটা, ঘোষণাপত্র। সেখানে আমরা বলেছি যে আমরা 3টা ঘোষণা দিতে পারলে আমাদের জুলাই ঘোষণাটা আমরা একটা খুব ইতিবাচক একটা জায়গায় যেতে পারতাম। সেটা কি হতে পারত? 1 নম্বর হতো যে আমরা কী করে ধরো, আমরা একটা রাষ্ট্রের চিন্তা করছি, কল্পনা করছি। সে রাষ্ট্রের কল্পনাটা আমাদেরকে জনগণের মধ্যে সঞ্চারিত করতে হবে, পলিটিক্যালি, যেন এডুকেট করতে পারি জনগণকে। তো আমরা বলেছি কি, 1 নম্বর, আমরা এমন একটা রাষ্ট্র চাই যেই রাষ্ট্রে ব্যক্তির অধিকার এবং ব্যক্তির মর্যাদা হরণ করবার কিংবা ক্ষুণ্ণ করবার কোনো ক্ষমতা রাষ্ট্রের থাকবে না। এক কথা, সকল ফ্যাসিবাদের বিলীপ হয়ে গেল এতে। রাষ্ট্রর সার্বভৌমত্বের যে দাবি, তার বিপরীতে আমরা গণসার্বভৌমত্বের দাবি হাজির করলাম। গণসার্বভৌমত্ব, জনগণের সার্বভৌম, তার যে ক্ষমতা, এটাকে ক্ষুণ্ণ করবার, এটাকে কোনোভাবে এটাকে হ্রাস করবার কোনো ক্ষমতা রাষ্ট্রকে দেওয়া হবে না। এটা হচ্ছে আমাদের জুলাই ঘোষণার 1 নম্বর ঘোষণা। এটাকে সকাল বুঝতে পারছেন? খুব গুরুত্বপূর্ণ। এটা এক কথায় লক্ষ কথা বলে দিলাম।
যাতে জনগণ সহজে বুঝতে পারে। এখন আপনারা যখন গ্রামে গ্রামে যাবেন, জনগণকে যখন এটা বুঝাবেন যে এই ঘোষণাটার মানে কি, এই ঘোষণার মানে হলো ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট, এরকম কোনো অ্যাক্ট রাষ্ট্র আর প্রণয়ন করতে পারবে না, ঠিক আছে না? বা কি ওই যে ধরে নেওয়া নিবৃত্তিমূলক আইন, শেখ হাসিনা আমলে যেটা হয়েছে, এরকম কোনো আইন রাষ্ট্র করতে পারবে না। পুলিশ মাঝরাতে এসে কাউকে ধরে নিতে পারবে না। ব্যক্তির কোনো মর্যাদা করা যাবে না। ব্যক্তির মর্যাদার মধ্যে কি আছে? আমার নবী বা কোনো সনাতন ধর্মাবলম্বী, তার যে ধর্ম, তাদের যে মহাপুরুষরা আছেন, তাদের বিরুদ্ধে কোনো কটূক্তি করাও ব্যক্তির মর্যাদার অধীনে পড়ে। ব্লাসফেমি আইন না এটা। আমার বাপকে গালি দিলে আমার মর্যাদা ক্ষুণ্ণ হয়। তাহলে আপনি এই ধরনের কোনো কাজ করতে পারবেন না, রাষ্ট্র কোনো আইন করতে পারবে না যাতে এই ধরনের কাজ কেউ করতে পারে ব্যক্তির স্বাধীনতার নামে। বুঝা গেল কথা? ব্যক্তির স্বাধীনতা কখনোই সমাজের ঊর্ধ্বে হতে পারে না। ব্যক্তি সবসময় সমষ্টির অন্তর্গত। তারা যখন আমি বলি রাষ্ট্র ব্যক্তির মর্যাদা হরণ বা ক্ষুণ্ণ করতে পারবে না, মানে রাষ্ট্র এমন কোনো আইন করতে পারবে না ব্যক্তির স্বাধীনতার মানে যা আমার মর্যাদাকে ক্ষুণ্ণ করে, তাহলে আমি এক বাক্যে কিন্তু ফ্যাসিস্টবাদকে আমি পরাস্ত করে দিলাম। ফ্যাসিস্ট আইনের সম্ভাবনাটা শেষ হয়ে গেল। 2 নম্বর কি? 2 নম্বরটা হচ্ছে যে আপনার প্রাণ, প্রকৃতি, পরিবেশ, প্রাণের বৈচিত্র্য, সাংস্কৃতিক বৈচিত্র্য, এইসব ধ্বংস হয় এমন কোনো আইন কিংবা নীতি রাষ্ট্র প্রণয়ন করতে পারবে না। এই যে একটু আগে যেটা বললাম, আপনি বিষ ব্যবহার করে সব মাছ মেরে ফেলতেছেন, সমস্ত বাংলাদেশ বিষাক্ত করে ফেলছেন। ঢাকা শহরে হাঁটলে 10টা দোকান দেখলে 7টা দোকান ওষুধের, সব লোক ক্যান্সারে মারা যাচ্ছে। 67% অসুখ এখন নন কমিউনিকেবল ডিজিজ, এনসিডি, সংক্রামক অসুখ না। মানে এই বিষ ব্যবহার, ঢাকা শহরে কি লিড, সীসা যে পরিমাণ আপনারা গ্রহণ করেন, বাচ্চাদের যে নিউমোনিয়া এবং ফুসফুসের যে প্রদাহ হয়, এগুলো শুধু এখান থেকে তৈরি হচ্ছে। তাহলে প্রাণ, প্রকৃতি, পরিবেশ এবং সাংস্কৃতিক বৈচিত্র্য। সাংস্কৃতিক বৈচিত্র্য মানে কি? আমি মুসলিম, আমার একটা সংস্কৃতি আছে, আমার একটা আকীদা আছে। সনাতন ধর্মাবলম্বী, তার একটা আকীদা আছে। বৈষ্ণব, তার একটা আকীদা আছে। কি ফকির, কি আপনি অন্য যে কোনো ধারার মানুষ, তার ভিন্ন একটা আকীদা থাকতে পারে। কেউ আধুনিক মানুষ, সে আধুনিক, তার একটা কালচার তা থাকতে পারে। ফলে সাংস্কৃতিক বৈচিত্র্য যতক্ষণ পর্যন্ত না আমি সমাজকে কোনো ক্ষতি করছি না, অন্য কোনো সংস্কৃতি বা অন্য কারো বিশ্বাসকে আঘাত করছে না, এরকম কোনো বৈচিত্র্য রাষ্ট্র করতে পারবে না। রাষ্ট্রের সে অধিকার নেই। তাহলে এক কথা আমি কি করতেছি? সাংস্কৃতিক বৈচিত্র্য, পরিবেশ রক্ষা, প্রাণের বৈচিত্র্য, প্রাণের রক্ষা, সবই রক্ষা হয়ে যাচ্ছে। 3 নম্বর ঘোষণা কি? খুব সিম্পল। জীবন এবং জীবিকা ধ্বংস হয়, এটা সকলের পক্ষে, শ্রমিক বলুন, কৃষক বলুন, জীবন এবং জীবিকা ধ্বংস হয় এমন কোনো আইন বা নীতি রাষ্ট্র প্রণয়ন করতে পারবে। বাস, এই তো 3টে ঘোষণা যথেষ্ট আমাদের জন্য। এই 3টে ঘোষণা দিয়ে আমরা বহুদূর যেতে পারি। এর সঙ্গে আরও যুক্ত হতে পারে যদি আমরা গণ অভ্যুত্থানকে আরও একটা শক্তিশালী জায়গায় নিতে পারি, গণচেতনাকে আরও শক্তিশালী জায়গায় যেতে পারি, আরও যুক্ত হতে পারে। শেখ মুজিবুর রহমান কে চেয়েছিলেন? প্রাদেশিক স্বায়ত্ত শাসন। তারপরে চেয়েছিলেন 6 দফা। তো 6 দফা তো বাংলাদেশ স্বাধীন হয়ে গেছে। তাহলে আমরা যদি 3টা ঘোষণার মধ্য দিয়ে আমাদেরকে আবারও সংগঠিত করি, গ্রামে গ্রামে লোককে আবার বোঝাই, আমরা কি পারবো না? আবার অবশ্যই আমরা পারবো। কেন পারবো না? যদি আমরা এত বড় গণ অভ্যুত্থান শহরে করতে পারি, নিশ্চয়ই গ্রামে গ্রামে, জেলায় জেলায় আমরা আবার জনগণকে সচেতন করতে পারি। এবারকার লড়াইটা হবে ভিন্ন। এবারকার লড়াই হবে গ্রাম থেকে শহর ঘেরায়। হতে পারে ঢাকা শহর আগে ব্লকেট করেছেন আপনারা, দেখা গেল ঢাকা শহরকে ব্লক করে ফেলেছে সমুদ্র দিক দিয়ে। কারণ সেন্ট্রালাইজ যে শহর, যেখানে সমস্ত শহরগুলোকে ধ্বংস করে একটা মাত্র শহর যেটা বাসের যোগ্য নয়, এরকম একটা শহর তো ভাঙিয়ে দিতে হবে।
এই শহরটা ভাঙবেন কেমনে? এই যে কেন্দ্রীভূত রাষ্ট্র ব্যবস্থা, এই কেন্দ্রীভূত রাষ্ট্র ব্যবস্থাকে যদি আপনি ধ্বংস না করেন, তাহলে বিকেন্দ্রীকৃত গণসার্বভৌমত্ব কায়েম করবেন কিভাবে? কি করে করবেন? আপনারা তো এখনো পর্যন্ত, যেমন ধরেন একটা সেন্সিটিভ কথা বলি, আপনারা তো এখনো প্রতিবাদ করেন নাই যে আপনার এই কোন পার্কে, ওসমানী উদ্যানে আপনারা স্মৃতিস্তম্ভ করছেন না। ওসমানী উদ্যানে একটা মাত্র উদ্যান যেখানে শহরের বাসীরা নিঃশ্বাস নিতে পারে, আর কোনো উদ্যান নাই ঢাকাতে। সে ওসমানী উদ্যানে তারা বিরাট বিরাট মিনার করতেছে। আপনাদের সংবেদনশীলতা, আপনাদের এই যে জুলাই গণঅভ্যুত্থানের যে সংবেদনশীলতা, আপনাদের যে শহীদদের প্রতি প্রীতি, ভালোবাসা, প্রেম, এটাকে তারা এক্সপ্লয়েট করছে, করে আপনার এই উদ্যান ধ্বংস করছে। আপনাকে প্রতিরোধ করেছেন? আপনারা কী রাজনীতি করবেন? আপনি তো করেন নাই। কেন ওখানে হতে হবে? আর কোনো জায়গা নেই? আর গণমিনার করার কথা ছিল ওই সেনাবাহিনী যেখানে শেখ মুজিবের মূর্তি ছিল, সেনাবাহিনী এটা করতে দেয় না। তো আপনারা তো প্রতিবাদ করেন না। আপনাদের করেন না যে এই যে যে এয়ারফোর্সে তাদের যে এতগুলো বিমান, এই যে ভুয়া বিমান যেগুলো তারা এনে রেখে দিচ্ছে, সেই বিমানে ওঠা মানে হলো যে একটা বোমেনিককে মেরে ফেলা, হত্যা করা। ওটা কী করে পড়লো? এতগুলো যে আপনার মাইলস্টোন ইয়েতে বাচ্চা মারা গেল, কই? আপনাদের কোনো খবর নেই। আপনারা কী রাজনীতি করবেন? কী রাজনীতি করবেন বলেন, আমাকে বলেন। আপনার তো মূল যে জায়গাটা যেখানে আপনার লড়াই করার ব্যাপার, জনগণকে সচেতন করার ব্যাপার, কেন আমাদের এতগুলো সন্তান মারা গেল? কেন ওই বিমানে, যে বিমান জানে, সেনাবাহিনী জানে যে এই বিমানটা ত্রুটিপূর্ণ, আপনাদের রিপোর্ট পড়েছেন না? তো ওই বিমান উড়ল কেন? এবং সেই সেনাবাহিনী, এয়ারফোর্স, তাদের সেই জায়গায় গণমিনার করবার যে প্রস্তাব দেওয়া হয়েছে সেটা তো তারা করতে দেয় নেই। এখন আপনারা গিয়ে করেছেন কোথায়? ওই আপনার আপনার উদ্যান ধ্বংস করে, বন ধ্বংস করে, গাছ কেটে আপনি এগুলো করতে দিচ্ছেন। আপনারা কিসের আপনার গণঅভ্যুত্থান করেছেন? আপনাদের গণঅভ্যুত্থানে কোনো চেতনা নাই তো। তাহলে বলছি যে আপনি এই হচ্ছে রণনীতি, রণনৈতিক এবং রণকৌশলগত আপনাদের পদক্ষেপগুলো তো নিতে হবে, জনগণকে তো এডুকেট করতে হবে। আমি তো কালকে চাইলেই ঢাকা শহর ভেঙে ফেলতে পারবো না। ঢাকা শহরের সীসার বিরুদ্ধে আন্দোলনকে ঢাকা শহরের মায়েরা আপনাদের সমর্থন করবে না? কেন করবে না? যেমন বাচ্চা মারা যাচ্ছে নিউমোনিয়া, আপনি জানেন না হাসপাতালে কটা বাচ্চা মারা যাচ্ছে নিউমোনিয়া? আপনি নিজে কি নিঃশ্বাস নিতে পারেন? আপনার নিজের স্বাস্থ্যের প্রতি আপনাদের খেয়াল নেই, নিজের জীবনের প্রতি আপনাদের খেয়াল নেই। আপনি কী বিপ্লব করবেন? করবো তো আমরা নিজের জীবন বাঁচাবার জন্য, বেঁচে থাকার জন্য তো করবো, আর তো কিছু না। আমাদের ইহলৌকিক জীবনটাকে সুন্দর করার জন্য আমরা করবো। তাহলে আমি বলবো যে এই দিকগুলো আমরা যত বেশি আমরা করব, তত বেশি আমরা কিন্তু ধীরে ধীরে আমাদের একটা রূপান্তরকে দিকে যাব। কারণ জনগণকে সচেতন এবং শিক্ষিত, রাজনৈতিকভাবে শিক্ষিত করা, এটা এখনকার সবচেয়ে বড় কাজ। কারণ আমরা জনগণকে এই রাজনৈতিক সচেতনতা এবং শিক্ষা দিতে পারিনি। আমাদের যারা নেতা ছিল তাদেরকেও আমরা এটা শেখাতে পারিনি। নেতারা ক্ষমতায় গিয়েই তারা বাঙালি মুসলমান হতে গিয়ে আবার একই সঙ্গে কাদেরকে তারা লাগাইছে? সেকুলারদের। সেকুলাররা পরাজিত। সেকুলারদের মধ্যে বিভক্তি আনা দরকার আমার। আপনি আবার হঠাৎ করে বাঙালি ভাষার সংস্কৃতির বিরুদ্ধে আপনি নিজে বাঙালি মুসলমান সাজতে গেছেন। বাঙালি বলতে বাঙালি মুসলমানই বোঝায় ভাই। ভারতীয় বাঙালিরা ভারতীয় বাঙালি, তারা বাঙালি না, তারা ভারতীয়। বাংলা ভাষা বা বাংলা সংস্কৃতির জন্য এই দেশের মানুষ জীবন দিয়েছে। 52 ভাষা আন্দোলন তারা করেছে। বাংলা ভাষার সুলতানি আমলে বাংলা ভাষার বিকাশ ঘটেছে। বাংলা ভাষা, বাংলা সংস্কৃতি, শ্রী চৈতন্য যা যা বলেন সবই ইসলামী আমলে হয়েছে। ইসলাম ছিল বলে হয়েছে, নাহলে হইতো না। তো বাংলা ভাষার তো ইসলামের অবদান। তো মুসলমান কিছু আছে, এরা এই বাংলা ভাষার প্রতি তাদের তো হিংসে কেন?
এত বুঝতে পারে না। বাঙালির ইতিহাস তো ইসলামের ইতিহাস, আরবদের ইতিহাস কি একমাত্র ইসলামের ইতিহাস? এটা তো হতে পারে না। তাহলে ইসলাম কী করে আসলো দেশে? চিটাগাঁয়ের ইতিহাস কি ইসলামের ইতিহাসের অংশ না? আপনারা বলেন, এটা কি ইসলামের ইতিহাস না? তাহলে ভারত উপমহাদেশের ইতিহাস কি ইসলামের ইতিহাস না? মুঘলদের ইতিহাস কি ইসলামের ইতিহাস না? সুলতানদের ইতিহাস কি ইতিহাস না? যদি জিজ্ঞাসা করি আপনাদের সুলতানের নাম বলতে পারবেন না, জানেনও না কিছু। তাহলে আমাদেরকে তো আগে রাজনৈতিকভাবে সচেতন হতে হবে। এই রাজনৈতিক সচেতনতা ছাড়া আমরা কি করে পরবর্তী ধাপে অগ্রসর হব? কারণ আমাদের রাজনৈতিক নেতা যাদের কাছে এই দায়িত্ব ছিল গণঅভ্যুত্থানকে সফল করার, তারা তো আমাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। অথবা আমরা যদি বলি যে না ঠিক আছে, তারা তরুণ, তারা অনেক কিছু বুঝে নেয়, আমি এটাই বলবো, হ্যাঁ তরুণ, তারা অনেক কিছু বুঝে নেয়। বুঝে নেয় কেন? যেহেতু তারা পড়ে না, পড়তে চায় না। এবং জি জেনারেশন শুনছেন না, কি জেনারেশন জি বলেন, আমরা তো খারিজ হয়ে গেছি। আমরা যেহেতু খারিজ হয়ে গেছি, এখন করেন না দেখি বিপ্লব আমাদেরকে ছাড়া। আমাদের পুরনো প্রাপী, আমরা তো এই লাইন ছাড়ি নেই 69 থেকে 80 তো এই বয়স পর্যন্ত। ফলে আমরা তো পথ বেঁধে দেবো, আমরা তো ছেড়ে যাব না। ফলে আমি মনে করি তরুণরা এই যে জেনারেশনটা তৈরি করেছে বিল গেটস, জুকারবার্গ, এরা যারা মনে করে কম্পিউটার কেন্দ্রিক কিছু পড়াশোনা করলে আপনি বিরাট পণ্ডিত হয়ে গেছেন, আপনার কিছু জানা লাগবে না। তার ফল তো দেখলাম আমরা, 5ই আগস্টে দেখছি তার ফল, তারা কী করতে পেরেছে। তাহলে আমি আপনাদেরকে বিনয়ের সঙ্গে বলবো, আমার কথা অনেক সময় ভালো নাও লাগতে পারে, কিন্তু আমি বিনয়ের সঙ্গে বলবো, প্লিজ একটু পড়ুন, একটু পড়ুন, চিন্তা করেন, তর্ক বিতর্ক করেন। শুধু এটা না, শুধু যে 5ই আগস্ট পড়বেন তা না, আপনি একটা মক্কা বিজয় পড়েন। ফরাসি বিপ্লবী একমাত্র আমাদের আদর্শ, এটা ভাববার কোনো কারণ নেই। মক্কা বিজয় আদর্শ, তাহলে মক্কা বিজয়টা পড়েন, মদিনা না। আপনারা মদিনা বলতে বলতে মুখে ফেনা তুলে ফেলছেন। মদিনা ইজ এ লিবারেল, মদিনা যে লিবারেল পলিটিক্সের এটা একটা মডেল। মক্কা বিজয় কিন্তু লিবারেল ছিল না, রসুল কিন্তু মক্কা বিজয় করতে হয়েছে। কেন? কুরাইশদের অহংকার এবং দর্প চূর্ণ করার জন্য। এটা শিখুন, ইসলামের ইতিহাস থেকে শিখুন। তিনি মক্কা বিজয় না করলে হতো, মদিনা তো ততদিনে বিশাল শহর হয়ে উঠেছে। তিনি কেন মক্কা বিজয় করলেন? এটার পলিটিক্যাল, ফিলোসফিক্যাল এবং স্পিরিচুয়াল সিগনিফিকেন্সটা বোঝার চেষ্টা করেন। তাহলে এটা তো, যেহেতু আমি কেন ইসলামের কথা বলি, কেন আমি এটা মুসলিম ঘরে জন্মগ্রহণ করেছি, এটা আমার ট্রেডিশন, আমি এটা অন করি, এটা আমি অন করি। ফলে আমি তো ভুল করি না, আমার তো পূর্বপুরুষ তো ভুল করে না ইসলাম গ্রহণ করে। আমি কি বর্ণাশ্রম প্রথার অধীনে যাব নাকি? আমার ধর্মের মধ্যে কোনো জাত প্রথা নেই, বর্ণের প্রথা নেই। আমার ধর্মের মধ্যে সবচেয়ে বেশি উদার এবং ঔদার্য আছে, খারাপ বহু কিছু আছে, অসুবিধা নেই, মেনে নিতে কান ধরে উঠবো 10 বার। হ্যাঁ ভাই ভুল হয়েছে, আমার পূর্বটা ভুল করে ফেলেছে, আমরা ঠিক করে ফেলবো, সমস্যা কী? কিন্তু আমি ছেড়ে দেবো কেন? কারণ আমি তো আমার ফিলোসফিক্যাল, আমার যে সোর্স, আমি দর্শন যখন চর্চা করি, আমি কোরআন নিয়ে বসি। কারণ কোরআন আমাকে তো হেদায়েতের বই বলছি, আমাকে বলছে কি না বলেন আপনারা? কোরআন কে বলছে আমি আইনের বই, আমি বিধানের বই, বলে নাই তো? হুদালিল মুত্তাকিন বলছে, যারা হেদায়েত খুঁজে, যারা পরামর্শ খুঁজে, তাদের বই, জ্ঞানীদের বই, আলেমদের বই। যখন কোরআন আলেম বলতেছে, তখন কি কোরআন হাদিসে আলেমদেরকে আলেম বলা হইতো? তাই জ্ঞানীদেরকে আলেম বলা হইতো, জ্ঞানীদেরকে আলেম বলা হইতো। তো জ্ঞানীদের কাছে অবশ্যই কোরআন হেদায়েতের বই আকারে থাকবে, অবশ্যই থাকবে, এবং তারা নিশ্চয়ই কোরআনের কাছে ফিরে যাবে। হোল পশ্চিমা সভ্যতাটা খ্রিশ্চান রিলিজিয়নের উপর ভিত্তি করে হয়েছে, এবং তারা সফল হয়েছে, তারা পেরেছে, আমরা পারিনি। এবং তাদের অনেক ইতিবাচক অবদান আছে। খ্রিশ্চানিটি মানে নেতিবাচক তা না, খ্রিশ্চানিটি অনেক অবদান আছে, কিন্তু খ্রিশ্চানিটিকেই আমাকে অনুসরণ করতে হবে, এটা তো হতে পারে না। আধুনিকতা মানে কি? খ্রিশ্চানিটিকে ধোবা বাড়িতে পাঠাইছেন, ধুয়া মুছা আপনি এখন হাজির করছেন, এটা যে খ্রিস্টীয়, আপনি কিন্তু এখন এটা আর ধরতে পারবেন না। দেখেন এই ঘরটার মধ্যে বসে আছেন আপনি, দেখছেন এটা ব্লক, বাতাস নেই কোথাও,
এটা তো শীতের দেশের আর্কিটেকচার। আপনি সব ও দেশ থেকে আনেন কেন? আবার তার মধ্যে কী লাগাইছেন? নিশ্চয়ই এসি লাগাইছেন, লাগান নাই? এই গরমে থাকেন? আলহামদুলিল্লাহ, আমাদের শক্তি আছে, আমরা তো ধৈর্য নেই। আমি গ্রামে থাকি গাছতলায়, কেন এত সুন্দর, আমি কেন থাকি ঢাকা শহরে থাকি সত্যি কথাই, কিন্তু খুব কমই থাকি। আমি এখন রাত্রিবেলা চলে যাব ঢাকার বাইরে। কিন্তু মূল কথা হচ্ছে যে সমস্ত কিছু হেদায়েতের বই কথাটা বলছি। হ্যাঁ, আপনি পাবেন হেদায়েত পরামর্শের জন্য, কারণ থিওলজির ক্রিটিক। এবার আমি মার্কস আসি। এখন আমি যেমন কোরআনকে অন করি, তেমনি কার্ল মার্ক্সকে অন করি। তিনি আমার মাস্টার, মার্কস মশাই আমার মাস্টার, ঠিক আছে? তো আমার মাস্টার আমাকে শিখেছে যে দেখো, থিওলজির এটা ক্রিটিক লাগবে। কেন থিওলজির ক্রিটিক লাগবে এই জন্য যে তুমি যে, আমি আপনাদের সহজ করে বোঝাবার জন্য, মার্কস এভাবে বলে নাই, কিন্তু বোঝাবার জন্য আপনাদের বলছি। চীনাবাদাম যখন খাও, তখন খাইতে হলে কী করে? খোসাটা ভাঙতে হয় না? ভাইগা ভেতরে শ্বাসটা খেতে হয়। তেমনি ধর্মতত্ত্বকে যদি তুমি বুঝতে চাও, উপলব্ধি করতে চাও, জ্ঞানের বিষয় আকারে আত্মস্থ করতে চাও, তাহলে চীনাবাদামের মতো ভাঙতে শেখো। এটাকে তিনি নাম দিয়েছেন ক্রিটিক, পর্যালোচনা, সমালোচনা না। ক্রিটিক মানে পর্যালোচনা, সমালোচনা না। তাহলে যখন আপনি ক্রিটিক করবেন, তখন আপনি হতভম্ব হয়ে যাবেন। কেন হতভম্ব হয়ে যাবেন? আপনি যদি আজকে যে কোনো বিষয়ে কোরআনে আল্লাহর যে ধারণা, কোরআনে গায়েবের যে ধারণা, কোরআনে সমাজের যে ধারণা, কোরআনে বিভিন্ন দর্শনের বিষয়, ভাষার যে ধারণা, কবিতা এবং বহির পার্থক্যের যে বিচার, অসাধারণ। এটা যে কোনো দার্শনিক জন্য এটা সোনার খনির মতন, যে কোনো দার্শনিক মতো সোনার খনির মতন। তাহলে আমি কেন ছাড়ব কোরআন? আমি তো বোকা, কারণ সে তো আমার অস্ত্র, সে তো আমাকে আমার রাজনৈতিক চেতনা, আমার সমাজকে গঠন করবার শক্তি সে দেবে। কারণ আমি আমার জনগণের কাছে গেলে, আমি কোরআন থেকে একটা উদ্ধৃতি দিলে সে তাড়াতাড়ি বুঝে। আমি যখন নয় কৃষি করি, ইতিমধ্যে আমার প্রায় কয়েক লক্ষ কৃষক নিয়ে আমি কাজ করি। তো নয় কৃষি যখন আমি যেতাম, আগে আমি করতাম কি, অনেক সুন্দর সুন্দর আপনার এই কি বলে প্রেজেন্টেশন দিতাম, অনেক কঠিন কঠিন বক্তৃতা দিতাম, এই অ্যাগ্রো ইকোলজি